হচ্ছে ফ্রেজাল ভার্ব দিয়ে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শিখবেন কি করে এটার উপরে আজকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর এই ক্লাসটা হচ্ছে বর্তমান যে সিচুয়েশন যেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংকট এটার উপর আপনার পরীক্ষা আসতে পারে এবং এই স্বাস্থ্য সংকটে যদি নিয়ে লিখতে চান তাহলে আপনাকে ডেঙ্গু নিয়ে লিখতে হবে অথবা করোনা নিয়ে লিখতে হবে কারণ অলরেডি পুনরুত্থান আবারও হতে যাচ্ছে। সো এই দুইটা টপিক্সের উপরেই মূলত লিখতে হবে, তাই আমরা হেডলাইনকে সাজিয়েছি এইভাবে। আর আমাদের এখানে আপনি যে ক্লাসগুলো করবেন এই ক্লাসগুলোর একটু বৈশিষ্ট্যটা বলে দিই। আপনি অবশ্যই ফ্রেজাল ভার্ব দিয়েই ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন। আর আমরা আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানোর পাশাপাশি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা পত্রিকা থেকেও কিছু কিছু তুলে নিয়ে আসি। যেমন আমরা এই লাইনটাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে শেখাবো, এর পাশাপাশি পত্রিকা থেকে শেখাবো, এর পাশাপাশি ফ্রেজাল ভার্ব দিয়ে শেখাবো। প্রত্যেকটা পত্রিকার হেডলাইনগুলো আমরা নিয়ে এসেছি এইখানে। সো এইটা হচ্ছে আমাদের একটা বিশেষত্ব, আমাদের আজকের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বিশেষত্ব। এর বাইরেও আপনি যদি আমাদের রুটিন দেখতে চান তাহলে আমাদের রুটিন খুবই সুসজ্জিত রুটিন, যেখানে আপনাকে মোট 30টা টপিক্সের উপরে শেখানো হবে। যেমন আপনি কনজাংশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, এখানে কারাপশন ইন বাংলাদেশ কজেস অ্যান্ড রেমিডিস এইটার উপরে আপনাকে কনজাংশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো হবে এবং এর উপরে আপনাকে প্র্যাকটিস ক্লাস দেওয়া হবে। মোট 9টি প্র্যাকটিস শিট দেওয়া হবে যাতে করে আপনার এই টপিক্সটাও পুরোটা হয়ে যায় এবং কনজাংশনের যেই ঝামেলাগুলো সেই ঝামেলাগুলোও কমপ্লিট হয়ে যায়। এটাই আজকে আমাদের পত্রিকার মতন করে ইংরেজি লেখার যে পার্ট সে পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি। মূলত আমরা সবসময় খেয়াল রাখি যে পত্রিকা স্টাইলে কিভাবে লেখা যায় ফ্রি হ্যান্ড রাইটিং। আসেন আমরা শুরু করি। দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংকট, ডেঙ্গু এবং করোনার পুনরুত্থান ঘটেছে। আপনি হেডলাইন আমরা অনেকভাবে দিই। বিশ্ব স্বাস্থ্য সংকট এইটা আমরা কিভাবে ইংরেজিতে লিখব, লাইক অফ দ্যাট বিশ্ব ইংলিশটা কি এবং স্বাস্থ্য এবং সংকট এইভাবে কিভাবে লিখব যে গ্লোবালটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আপনি ওয়ার্ল্ড দিতে পারেন, বিশ্বর ইংলিশ ওয়ার্ল্ডও দিতে পারেন। হ্যাঁ, বিশ্বর ইংলিশ আপনি ওয়ার্ল্ড এটাও দিতে পারেন, কিন্তু আমরা গ্লোবাল লিখেছি। এবং স্বাস্থ্য ইংলিশ হচ্ছে হেলথ এবং সংকট ইংলিশ হচ্ছে ক্রাইসিস। আচ্ছা, এই এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। যদি আমি আপনাকে বলি তাহলে এটা হচ্ছে পৃথিবীর সবথেকে সহজ নিয়মে ফ্রি হ্যান্ড রাইটিং শেখা। কারণ আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংগুলো আপনাকে শুধু একটা রুলস মনে রাখতে হবে যে সাবজেক্টের পর ভার্ব বসাতে হবে, আর কোনো রুলস আপনাকে মনে রাখতে হবে না। আসেন, তো সাবজেক্টের পর ভার্ব বসালেই হবে। আর এখানে আমরা ডেঙ্গু এবং করোনা, ডেঙ্গু ইংলিশ তো আমরা সবাই জানি, আর পুনরুত্থান ইংলিশ হচ্ছে রিসার্জেন্স। যদি কোনো একটা পুনরুত্থানের অনেকগুলো হয়, রেনেসাস হয়, রিফর্ম হয়, কিন্তু আমরা এখানে রিসার্জেন্স একটা নতুন শব্দ আছে, এই শব্দটা লিখব রিসার্জেন্স। রিসার্জেন্স রিসার্জেন্স অফ ডেঙ্গু অ্যান্ড করোনা, জাস্ট এটা লিখলেই হবে। আপাতত এইটা জাস্ট হচ্ছে আমরা হেডলাইনগুলো তৈরি করি পত্রিকা স্টাইলের মতন করে, এই জন্য আমরা একটা এক্সট্রা দিয়েছি। আপনি জাস্ট এটা লিখলেই হবে যে গ্লোবাল হেলথ ক্রাইসিস আর রিসার্জেন্স অফ ডেঙ্গু অ্যান্ড করোনা লিখলেই হয়ে যাবে। আমরা হেডলাইন এখানে শিখছি না, সরাসরি আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে চলে যাব এবং পত্রিকার মতো করে ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শিখব। প্রথম কথা আসেন, প্রথম লাইনটা আমরা পুরোটা একটু পড়ে নিব। যে এখানে দেখেন, বর্তমান বিশ্ব স্বাস্থ্য সংকটের অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ হলো ডেঙ্গু এবং করোনা ভাইরাসের পুনরুত্থান। বাংলাদেশ সহ অনেক দেশেই ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত নাগরিক এবং অপর্যাপ্ত মশক নিয়ন্ত্রণের ব্যবস্থার কারণে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, যা স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে। এই সবগুলোই আমরা শিখব কি ফ্রেজাল ভার্ব দিয়ে খুবই সহজে। প্রথম কথা হচ্ছে আমরা পৃথিবীর সবথেকে সহজ নিয়মে ফ্রি হ্যান্ড রাইটিং শিখব। পৃথিবীর সবথেকে সহজ নিয়মে ফ্রি হ্যান্ড রাইটিং শিখব। এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনি সাবজেক্টের পর জাস্ট আপনি ভার্ব বসাবেন, আর কোনো রুলস আপনার মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, আর কোনো রুলস আপনার মনে রাখার কোনো দরকার নেই। আসেন আমরা শুরু করি। প্রথম আপনি বাক্য থেকে সাবজেক্ট খুঁজে বের করবেন আর ভার্ব খুঁজে বের করবেন, আর বাকি কাজটা অটোমেটিকলি যেটা যেখানে আছে সেটা সেখানে হয়ে যাবে। ধরেন আমি এখান থেকে দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংকটের অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ হলো
ডেঙ্গু এবং করোনা ভাইরাসের পুনরুত্থান। এইখানে আসলে সাবজেক্ট কোনটা? অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ, এইটা হচ্ছে সাবজেক্ট। আর অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ, এইটা হচ্ছে মূল কথা বলা হচ্ছে। চ্যালেঞ্জটা কি এটা বলা হয়নি, জাস্ট চ্যালেঞ্জ বলা হয়েছে। আর এই যে অন্যতমর আগের যে অংশটুকু আছে বিশ্ব, এই পর্যন্ত হচ্ছে আমার সাবজেক্ট। এখন আপনি যদি বলেন সাবজেক্ট আসলে খুঁজে বের করার মাধ্যম কি, বাংলা বাক্যের একদম শুরুতেই মোটামুটি সাবজেক্ট থাকে। তো এটা বাংলা বাক্যের একদম শুরুতেই মোটামুটি সাবজেক্ট আছে। আর বর্তমানে এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। তো যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে আমরা করবো। আর এটা হচ্ছে ভার্ব। তার মানে দেখেন এটা সাবজেক্ট, এটা ভার্ব। আর যেইভাবেই আছে ঠিক সেইভাবে অনুবাদ করে চলে যান, ঠিক সেইভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখেন। স্ট্রাকচারের দরকার নাই যে সাবজেক্টের পর একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপরে মেন ভার্ব বসবে, এগুলোর কোনো দরকার নাই। হ্যাঁ, জাস্ট দেখেন যেটা যেখানে আছে। প্রথমে কি আছে? বর্তমানে। আপনি বর্তমানে দুইভাবে লিখতে পারেন, অ্যাট প্রেজেন্ট দিয়ে লিখতে পারেন, অ্যাট প্রেজেন্ট দিয়ে লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন রিসেন্টলি অথবা কারেন্টলি, যেটাই ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন। কারেন্টলি, রিসেন্টলি এবং কারেন্টলি, এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে পারেন। কারেন্টলিও লিখতে পারেন। আমরা লিখলাম অ্যাট প্রেজেন্ট, একদম সহজ যেটা সেটা লিখলাম। অ্যাট প্রেজেন্ট লিখার পরে আপনি এখানে একটা কমা দিবেন, কারণ কোনো একটা প্রিপোজিশন দিয়ে শুরু করলে এই তারপরের শব্দটার পরে কমা দিতে হয়। এরপরে কি আছে? বিশ্ব স্বাস্থ্য সংকটের অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ। এটা বড় সাবজেক্ট। আমাদের একটা ক্লাস আছে, সেই ক্লাসটা কি সবাই জানি। আমাদের সেই ক্লাসটা কি? এই যে বড় বড় সাবজেক্টগুলো কিভাবে তৈরি করব, বা বড় বড় অবজেক্টগুলো কিভাবে তৈরি করব ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্টসের উপরে। এর উপরে আবার 4টা প্র্যাকটিস শিট অলরেডি দেওয়া হয়েছে। আপনারা বড় বড় দেওয়া হচ্ছে, মানে দেওয়া হয়ে গেছে প্রায়। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 6 তো অনেকখানি ক্লাস হয়ে গেছে, 7-এর 2টা ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা নেক্সটে আপনারা এটাতে ইনক্লুড হতে পারেন। যাই হোক, এখন এটা একটা বড় সাবজেক্ট। এই বড় বড় সাবজেক্ট এবং বড় বড় অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় এইটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব। এই যে দেখেন অন্যতম, এই কথাগুলো লেখা থাকলে বা মতো বা চেয়ে, এই কথাগুলো লেখা থাকলে আগে পিছন দিক থেকে শুরু করতে হবে। তাহলে দেখেন দুটি প্রধান চ্যালেঞ্জ, এই কথাটা আগে লিখে ফেলতে হবে। তাহলে এটা বড় একটা সাবজেক্ট, তাহলে পরে অন্যতমর পরের অংশটা আগে লিখতে হবে। তাহলে দুটি ইংলিশ কি? টু। আর এই যে দেখেন অন্যতম, আমরা বলি না যে একটি অন্যতম, একটি অন্যতম। যখন আমরা বলি একটি অন্যতম তখন আমরা কি বলি বলেন তো? ওয়ান অফ দি। ওয়ান অফ দি মানে হচ্ছে একটি অন্যতম। কিন্তু এখানে তো একটি কথা লেখা নাই, তার মানে ওয়ানটা কেটে যাবে, শুধু থাকবে কি? অফ দি। ঠিক আছে, এখানে তো ওয়ান অফ নাই, শুধু থাকবে কি? অফ দি। তার মানে এখানে অফ দি, টু অফ দি বা টু লিখলেই হবে, কোনো সমস্যা নাই। আমরা টু অফ দি এই অন্যতমর জন্য। আর এই যে দেখেন দুটি, এই যে দুটি এইভাবে দিলাম। তাহলে দুটি অন্যতম, দুটি প্রধান চ্যালেঞ্জ, অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ। এখন প্রধান চ্যালেঞ্জ আপনি কিভাবে লিখবেন? প্রধান ইংলিশ হচ্ছে মেজর, প্রধান ইংলিশ হচ্ছে মেজর। আর চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই হয়, প্রধান চ্যালেঞ্জ। এখন চ্যালেঞ্জের সাথে আপনি একটা এস দিবেন। কেন দিবেন? কারণ এখানে আপনি টু বসাইছেন, দুইটা চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, দুটি চ্যালেঞ্জ। তাহলে দুটো চ্যালেঞ্জ আপনি এখানে দিয়ে দিলেন। এরপরে আমরা কি করব? হলো, হলো বা হয়। এই যে হলো, হয়, হলো অথবা হচ্ছে, অথবা হচ্ছে। সাবজেক্টের পর কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে, এতটুকু মনে রাখেন। সাবজেক্ট বসানো হয়ে গেছে, এখন আপনি হয়, হচ্ছে, হলো এগুলা লেখা থাকলে হয় এম দিবেন, না হয় ইজ দিবেন, না হয় আর দিবেন। সো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দেন। এইখানে কোনটা বসবে? যেহেতু এখানে দুই আছে, দুই থাকলে আর হয়। দুইটা চ্যালেঞ্জের কথা বলা হয়েছে তাই আর হবে। তাহলে আর, আর দেখেছেন? আচ্ছা, হয়ে গেল। সাবজেক্ট বসাইলাম। আমরা যদি একটু দেখাই আপনাকে, এই যে দেখেন একটা সাবজেক্ট বসাইলাম আর তারপর একটা ভার্ব বসাইলাম। আর প্রথমে কি ছিল? অ্যাট প্রেজেন্ট ছিল, অ্যাট প্রেজেন্ট বসাই দিলাম। যেটা যেখানে আছে সেটা সেখানেই বসেছে, কোনো পার্থক্য নাই। এরপরে দেখেন ডেঙ্গু এবং করোনা ভাইরাসের পুনরুত্থান। এই যে এবং কথাগুলো যখন লেখা থাকবে তখন দেখেন এবং দিয়ে দুইটা শব্দ যুক্ত আছে, একটা হচ্ছে ডেঙ্গু আর একটা হচ্ছে করোনা ভাইরাস।
বুঝতে পেরেছেন? দুইটা শব্দ যুক্ত আছে, এই দুইটা শব্দের মধ্যে যে যে শব্দটা আছে, থাকলে পরের শব্দের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যায়। তাহলে পুনরুত্থানটা আগে লিখতে হয়, তারপরে এই টা লিখতে হয়। বড় বড় সাবজেক্ট এবং বড় বড় অবজেক্টের ক্লাসে আমরা দেখিয়েছি। তাহলে পুনরুত্থানের ইংলিশটা হচ্ছে আমাদের কি? পুনরুত্থানের ইংলিশটা হচ্ছে রিসার্জেন্স। রিসার্জেন্স। পুনরুত্থানের ইংলিশটা কি? রিসার্জেন্স। এটা মানে হচ্ছে পুনরুত্থান। কিসের পুনরুত্থান? ডেঙ্গু এবং করোনা ভাইরাস। তাহলে ডেঙ্গু লিখেন রিসার্জেন্স অফ ডেঙ্গু অ্যান্ড করোনা। আর যেহেতু এখানে করোনা ভাইরাস লেখা আছে, তাই আমরা ভাইরাসটা লিখলাম। আর হ্যাঁ, আপনি যখন পত্রিকার মতন করে লিখতে যাবেন, তখন পত্রিকা আপনাকে এই করোনা ভাইরাসের সাথে প্যান্ডেমিক এই শব্দটা যুক্ত করে দিবে। হ্যাঁ, করোনা ভাইরাস প্যান্ডেমিক বা করোনা প্যান্ডেমিক, ভাইরাসটা তখন আর লিখবে না। বুঝতে পেরেছেন? মানে করোনা প্যান্ডেমিক এরকম করে লিখে, ভাইরাসটা লিখে না। সো করোনা প্যান্ডেমিক এইভাবে লিখে দেয়। আমরা এখানে করোনার সাথে ভাইরাস দিয়েছি, তো তাই প্যান্ডেমিকটা দিলে বাহুল্য হয়ে যাবে, তাই আমরা দিচ্ছি না। ওগুলোকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। এইটা হচ্ছে আমাদের সব থেকে সহজ মাধ্যম। এখন আপনি চাচ্ছেন, আচ্ছা এগুলোর সাথে যদি আমি একটু ফ্রেজাল ভার্ব দিয়ে দিই তাহলে কেমন লাগবে? দেখেন, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। আমরা সবাই জানি একটা ফ্রেজাল ভার্ব আছে। যখন এখানে দুইটা চ্যালেঞ্জের কথা বলা হবে, তখন এক ধরনের ফ্রেজাল ভার্ব আছে, সেটা কি? ডিল। ডিল উইথ। কোন ফ্রেজাল ভার্ব? এইটা। এই ডিল উইথ মানে হচ্ছে, ডিল উইথ মানে কি? এই যে আপনি মোকাবেলা করা। ডিল উইথ মানে কি? মোকাবেলা করা। তাহলে এইখানে মোকাবেলা করা, এইটার সাথে আমাদের কি যাচ্ছে? ডিল উইথ এই শব্দটা যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই ডিলের সাথে, এই ডিলটা, এই যে আমরা এখানে লিখলাম কোথায়? আর লিখলাম কোথায়? এই যে আর এর পরে একটা ডিলিং উইথ দিয়ে দেন। ডিলিং উইথ দিলাম। দেখেন, এটা না দিলেও চলবে, না দিলেও হয়, না দিলেও বাক্য হয়ে গেছে। কিন্তু ডিলিং উইথটা আমরা কেন দিলাম? যে এইটা আসলে যে এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাই আইএনজি বসাই দিলাম। আর ডিলিং উইথ মানে হচ্ছে মোকাবেলা করা। দুটা চ্যালেঞ্জের সাথে আমাদেরকে এখন মোকাবেলা করতে হচ্ছে। বর্তমানে দুইটি চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করতে হচ্ছে। আর কথাটা ছিল কি? দুটো চ্যালেঞ্জ। বর্তমানে বিশ্ব সংকটের অন্যতম দুটি প্রধান চ্যালেঞ্জ হলো করোনা ভাইরাস এবং আপনার ডেঙ্গু। তো দুটা চ্যালেঞ্জের সাথে আমরা কি মোকাবেলা করতেছি। এই যে মোকাবেলা করা, এটা হচ্ছে ডিলিং উইথ বসায় দেন। এগুলাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। আমাদের এরকম ফ্রেজাল ভার্বের উপরেও ক্লাস আছে, যে ফ্রেজাল ভার্বদের ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। আজকেও মূলত আমরা ফ্রেজাল ভার্বটাকে ফোকাস করেছি। আর এই যে প্যান্ডেমিক লিখেছিলাম, এটাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। ফিক্সড এক্সপ্রেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, এর উপর আমাদের ক্লাস আছে। সো এই যে দেখেন, আমরা দুইটা লিখলাম। এখন চলে আসবো কোথায়? আমরা এরকম করে একটা চাপ দিয়ে চলে আসতেছি তিনটা পত্রিকা থেকে আমরা সবসময় বাছাই করি। প্রথমটার নাম হচ্ছে দ্য গার্ডিয়ান পত্রিকা, দ্বিতীয়টার নাম হচ্ছে নিউ ইয়র্ক টাইম, আর তৃতীয়টা হচ্ছে আল জাজিরা পত্রিকা। তিনজনই করোনা প্যান্ডেমিক এবং ডেঙ্গু সম্পর্কে রাইট করেছেন এবং খুবই দারুণ দারুণ সেন্টেন্সগুলো তারা বাছাই করেছেন। দেখেন, অ্যাট প্রেজেন্ট আমরা দিয়েছিলাম অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট গার্ডিয়ানও অ্যাট প্রেজেন্ট ইউজ করছে। আবার লক্ষ্য করে দ্য ওয়ার্ল্ড ফেস, আমরা ওয়ার্ল্ডের জায়গায় গ্লোবাল ইউজ করেছিলাম। ওয়ার্ল্ড ফেস, ওয়ার্ল্ড কী করেছে? দুইটা, টু সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ ইউজ করেছে। আর আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম হচ্ছে টু অফ দ্য মেজর চ্যালেঞ্জ। এই মেজরের বদলে আপনি যদি সিগনিফিকেন্ট লিখে দেন তাহলে পত্রিকার মতন হয়ে যায়। বুঝতে পেরেছেন? সো দেখেন, টু সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ ইন দ্য অনগোয়িং হেলথ। অনগোয়িং মানে হচ্ছে চলছে। অনগোয়িং মানে কি? একটা এটা একটা গ্রুপ ভার্ব। অনগোয়িং মানে কি? চলা। কি চলছে? হেলথ ক্রাইস চলছে। বুঝতে পেরেছেন? কোথায়? দেখেন, তারা আরও কিছু সেন্টেন্স রেখেছে। দেখেন, মানে আমরা যদি আবার একটু দেখি যে তারা আরেকটাতে কি লিখেছে, দ্য রিসার্জেন্স অফ ডেঙ্গু অ্যান্ড দ্য স্প্রিড অফ দ্য করোনা ভাইরাস। এই কথাটাও তার পরপরই তারা লিখে দিয়েছে। তার মানে এই কথাটা যারা একদম নেটিভ ইংলিশ, তারা এতটুকু বুঝে নিতে পারে। হ্যাঁ, এতটুকু বললেই বুঝে নিতে পারে, তাই এটা দিয়ে দিয়েছে। আমরা রিসার্জেন্স লিখেছিলাম, এর এখানে গোয়িং লিখেছে।
পরেরটুকুতে আবার রিসার্জেন্স তারা ইউজ করেছে। অ্যান্ড ঘটনা হচ্ছে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা, যদি এইটা আমরা একটু দেখি যে এইটার মধ্যে আপনাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে চিনতে হবে। দ্য ওয়ার্ল্ড ফেস টু সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ, এইটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা এই যে সরি সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ল্ড, এই যে এইটা হচ্ছে সাবজেক্ট আর এইটা হচ্ছে আমার ভার্ব। সাবজেক্টের পরে ভার্ব বসেছে, এই যে দেখেন ভার্ব বসেছে। তারপরেরটুকু হচ্ছে টু সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ, ওই যে আমরা বলি না এক্সটেনশন, এই যে এক্সটেনশন এইটুকে বসেছে এক্সটেনশন, বা আপনি অবজেক্ট বলতে পারেন। আর তারপরে বসেছে ইন গোয়িং অন হেলথ, এটা মানে হচ্ছে আপনার অ্যাডভার্ব, এটা মানে কি অ্যাডভার্ব বসেছে আর কিচ্ছু না। আর নিচের সেন্টেন্সটাতে বলছে দেখেন দ্য রিসার্জেন্স অফ ডেঙ্গু অ্যান্ড দ্য স্প্রিড অফ দ্য করোনা ভাইরাস। জাস্ট এইটা আপনাকে এমনি বোঝায় বলার জন্য এই সেন্টেন্সটা তারা ইউজ করেছে, আহামরি কোনো কিছু না, এটা জাস্ট একটা থিমস, এগুলো আমাদের পরে দেখবো। আচ্ছা একটু আসেন, দ্য রিসার্জেন্স অফ, এটা হচ্ছে নিউ ওয়ার্কস টাইমটা পড়তেছি, দ্য রিসার্জেন্স অফ ডেঙ্গু অ্যান্ড দ্য কন্টিনিউয়াস থ্রেট অফ দ্য করোনা ভাইরাস, এতটুকু হচ্ছে এদের সাবজেক্ট। কাদের? নিউ ওয়ার্কস টাইম কি করেছে, এই অবজেক্টকে সাবজেক্ট বানায়, ওদের কাজই হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানানো। ঠিক আমাদেরও অবজেক্টকে ওরা সাবজেক্ট বানাই ফেলেছে। আমরা যদি আপনাকে প্রথম লাইনটা দেখাই যে টু অফ দ্য মেজর চ্যালেঞ্জ, এটা আমরা সাবজেক্ট হিসেবে ধরেছিলাম। আর এই যে এইখানে যেটা বলেছিলাম যে রিসার্জেন্স অফ দ্য ডেঙ্গু অ্যান্ড করোনা ভাইরাস, এইটাকে তারা সাবজেক্ট ধরেছে। এই যে দেখেন এইটাকে তারা সাবজেক্ট ধরেছে, আর তারপরে বাকিটুকু লিখেছে আর। আর এই যে আমরা অ্যাডভার্ব বসাই না সেন্টেন্সের শুরুতে, কারেন্টলি, এই যে অ্যাট প্রেজেন্ট বা কারেন্টলি, জাস্ট ওরা দুইটা ভার্বের মাঝ বরাবর বসায়। আর কারেন্টলি, এই যে আরটা হচ্ছে ওদের ভার্ব। আর কারেন্টলি টু অফ দ্য মোস্ট প্রেসিং কনসার্ন, এই যে দেখেন দুইটা কথা বলা হচ্ছে যে টু অফ দ্য মোস্ট প্রেসিং কনসার্ন। প্রেসিং দিয়ে কতবার আমরা পড়েছি দেখেন, প্রেসিং কনসার্ন এটা তারা ইউজ করেছে ইন গ্লোবাল হেলথ ক্রাইসিস। তো পত্রিকাগুলো কি করে, অবজেক্টকে সাবজেক্ট বানায় আর এক্সট্রা কিছু কথা তারা যুক্ত করে দেয়, আর কিচ্ছু না। হেলথ ক্রাইসিসটা আমরা শুরুতেই সাবজেক্ট হিসেবে যুক্ত করেছিলাম, এরা শেষে এসে এটাকে সাবজেক্ট হিসেবে যুক্ত করেছে। এবার আসেন আল জাজিরা পত্রিকা, এরা খুবই দারুণ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করে, একটু ভালো করে লক্ষ্য করেন। টু অফ দ্য, দেখেন আমাদের মতন করেই করেছে, টু অফ দ্য মেজর হার্ডার্স। আমরা কি বলেছিলাম, টু অফ দ্য মেজর চ্যালেঞ্জ, তারা কি করেছে, জাস্ট একটা শব্দ ইউজ করেছে, ইন দ্য গ্লোবাল হেলথ। আমরাও ইন দ্য গ্লোবাল হেলথই ইউজ করেছিলাম, ঠিক আছে কি, আমরাও কি ইন দ্য গ্লোবাল হেলথই ইউজ করেছিলাম। আচ্ছা টু অফ দ্য মেজর চ্যালেঞ্জ, আচ্ছা গ্লোবাল হেলথে আমরা মিস করেছি, এই যে এখান থেকে গ্লোবাল হেলথটা আগে বসাতে হবে, আর এর আগে গ্লোবাল হেলথটা বসাই দিতে হবে, মানে পুরো সাবজেক্টটা আমাদের লেখা হয়নি ইন দ্য গ্লোবাল হেলথ। এই যে এখন বুঝতে পারলাম ইন দ্য গ্লোবাল হেলথ, এই যে দেখেন ইন দ্য গ্লোবাল হেলথ, তারপরে আর হ্যাঁ, মানে এই যে এতটুকু আসলে আমরা বসাতে ভুলে গেছিলাম, যে এত বড় সাবজেক্ট তো এতটুকু লিখেছিলাম, পরেরটুকু আর লিখি নাই। তো পরেরটুকু হচ্ছে পুরো সাবজেক্টটা আগে লিখতে হবে, যে বললাম পুরো সাবজেক্টটা আমরা লিখি নেই, একটু মিস্টেক হয়ে গেছিলো, এটা দেখার পরে মনে পড়ছে। এই যে দেখেন ইন দ্য গ্লোবাল হেলথ, ওরাও লিখেছে গ্লোবাল হেলথ ক্রাইসিস, ও আচ্ছা সংকট, এটাও আমাদের লিখতে হবে গ্লোবাল হেলথ ক্রাইসিস, এই যে গ্লোবাল হেলথ আর এই যে সংকট, এই যে সংকট, তারাও এখানে লিখেছে ক্রাইসিস। সো এখানে ক্রাইসিস এগুলো আমরা চেঞ্জ করে দিব, এখানে আমরা হেলথ ক্রাইসিস এটা আমরা চেঞ্জ করে দিব, হেলথ ক্রাইসিস। আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে, আসলে একদম মনে করছিলাম যে এইখান থেকে সাবজেক্টটা ধরে ভুলে গেছি যে ওই পাশেরটুকু পরিবর্তন করতে হবে। তো সাবজেক্ট আসলে অনেক বড়, এই যে এরা লিখেছে, এই যে দেখেন এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট আল জাজিরা। তারপরে কি বলছে, রাইট নাও, এখন। আমরা কি লিখেছিলাম অ্যাট প্রেজেন্ট অথবা কারেন্টলি, তারা কি লিখেছে রাইট নাও, এটার মানেও বর্তমান। তারপরে দেখেন এই যে আর লিখেছে, আমরাও লিখেছি। তারপরে কি বলছে, রিটার্ন অফ ডেঙ্গু, মানে ওই যে রিটার্ন মানে বলছে যে পুনরুত্থান, বাট আমরা কিন্তু পুনরুত্থানের একটা মানে সুন্দর ওয়ার্ড চয়েস করেছি, কোথা থেকে, ওই যে রিসার্জেন্স ইউজ করেছি, রিসার্জেন্স মানে পুনরুত্থান। তারা কি করেছে, রিটার্ন মানে পুনরায়, রিটার্ন অফ ডেঙ্গু আউটব্রেক অ্যান্ড দ্য কি বলছে পারসিস্টেন্স, মানে এই রিটার্ন অফ ডেঙ্গু আউটব্রেক মানে হচ্ছে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবের কথা বলা হচ্ছে,
ডেঙ্গুর প্রাদুর্ভাবের কথা বলতে আমরা আউটব্রেক ইউজ করি, বাট আমরা ন্যাচারালি কোনটা ইউজ করি? ইম্প্যাক্ট, ডেঙ্গু ইম্প্যাক্ট, এগুলোকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন, ঠিক আছে? আর তারপরে দেখেন পারসিস্ট করোনা ভাইরাস প্যান্ডামিক, এই যে দেখেন করোনা ভাইরাসও লিখেছে, আবার প্যান্ডামিকও ইউজ করেছে, তারা দুটাই ইউজ করেছে। আমরা কি বলেছি? করোনা প্যান্ডামিক এটা লিখলেই হইল, কিন্তু ভাইরাসটা লিখলে একটু বেশি হয়ে যায়, তাই না? তো তারপরেও তারা লিখেছে যে করোনা প্যান্ডামিক, করোনা ভাইরাস প্যান্ডামিক, হ্যাঁ, মানে হচ্ছে ওই যে রিটার্ন আর এই যে পারসিস্টেন্ট, মানে এই যে এই পারসিস্টেন্স মানেও হচ্ছে আমাদের প্রাদুর্ভাব। তো এগুলো ওরা আলাদা আলাদা করে লিখেছে, এগুলো আহামরি খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা আস্তে আস্তে যাব আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে, আমরা আস্তে আস্তে যাব, যে সুন্দর করে বোঝার চেষ্টা করব। একবারে যদি আমরা একটা করতে চাই তাহলে হবে, তবে আমরা গার্ডিয়ানের মতন করে লিখতে পারবো, হ্যাঁ, তবে আমরা গার্ডিয়ানের মতন করে লিখতে পারবো, গার্ডিয়ানের মতন করে লিখলে হয়ে যাবে। তো আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিংটা আছে এটা আপনি ধরে রাখেন পৃথিবীর সবথেকে সহজ নিয়মে ফ্রি হ্যান্ড রাইটিং। আর এই ফ্রি হ্যান্ড রাইটিং আপনি মাত্র 10টা ক্লাস করার পর আপনার ফ্রি হ্যান্ড রাইটিং প্রো লেভেলের চলে যাবে, এইটা 100% গ্যারান্টি। তারপরে আপনি যদি আমি আপনাকে যদি বলি যে কেন যাবে, আপনি দেখেন আপনি যখন এই সাবজেক্ট দিয়ে ক্লাইমেট চেঞ্জ এইরকম 10টা ক্লাস করে ফেলবেন, দেখেন মডাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিংগুলা রোহিঙ্গার উপরে করতেছেন, রোহিঙ্গা ক্রাইসিস, ফ্রেজাল ভার্ব দিয়ে আপনি করতেছেন ইম্পর্টেন্স অফ রিনিউয়েবল এনার্জি, ইডোম অ্যান্ড ফেস, এরকম যখন 30টা টপিকস আপনি গ্রামারগুলোও এইগুলোর উপরে দিয়ে কমপ্লিট করতেছেন, আর আপনি বাসায় বসে বসে এই যে বাসায় বসে বসে আপনার কি হোমওয়ার্কগুলো হচ্ছে এই টপিক্সের উপরে, এই টপিক্সের উপরে, এই টপিক্সের উপরে হোমওয়ার্কগুলো হচ্ছে, তখন কি হবে বলেন তো? আপনার 30টা টপিক্স কমপ্লিট হয়ে গেলে এই 30টার বাইরে তো প্রশ্নই আসে না, এই 30টার বাইরে তো প্রশ্নই আসে না। এক হচ্ছে আপনি আমার ক্লাসের মধ্যে 30টা টপিক্স, এই যে দেখেন 30টা টপিক্স, এই যে এগুলো হচ্ছে টপিক্স যেগুলো আমাদের পরীক্ষা আসে, গ্রিন ইকোনমি, ব্লু ইকোনমি, আবার প্র্যাকটিস সেশন আছে, এই প্র্যাকটিসগুলো কিন্তু এগুলোর উপরেই। সো কি হচ্ছে, আপনার 30টা টপিক্সও হয়ে যাচ্ছে, আর আপনি সহজভাবে পৃথিবীর সব থেকে সহজভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখছেন। যদি আমি আপনাকে বলি কি করবেন, আপনি একটা সাবজেক্ট বসাবেন এবং এই সাবজেক্টের পরে আপনি একটা ভার্ব বসাবেন, বাস এতটুকু জাস্ট মনে রাখতে হবে, আর কোনো কিছু মনে রাখার দরকার নাই, যেটা যেখানে আছে সেটা সেখানে, আর আমরা পত্রিকার অনুবাদগুলো নিয়ে নিব। এই যে দেখেন বাংলাদেশ সহ অনেক দেশেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশ সহ অনেক দেশেই, এইটা হচ্ছে আমার সাবজেক্ট এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এইটা হচ্ছে আমার ভার্ব। তাহলে আপনি সাবজেক্ট লিখলে আপনাকে ভার্ব লিখতে হবে পরপর, আর যেটা যেখানে আছে সেটা সেখানে রেখেই বসাতে থাকেন। যেমন বাংলাদেশ সহ অনেক দেশেই, এই কথাটা আমি কিভাবে লিখব? এই কথাটা আমি দুইভাবে লিখতে পারি, অনেক দেশেই, এটা হচ্ছে ইন ম্যানি কান্ট্রিজ, এটা আগে লিখতে হবে, কারণ দেখেন আমি আপনাকে শেখাইছিলাম যে 3টা শব্দ থাকলে লাস্টের 2টা শব্দতে আগে আনতে হবে, ইন ম্যানি কান্ট্রিজ, ইন ম্যানি কান্ট্রিজ। অনেকভাবেই লেখা যায়, লাইক বাংলাদেশ দিতে পারেন, কিন্তু যেহেতু সহ কথাটা বলা আছে তাই আমরা এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এটা দিব। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে সহ, অথবা আপনি যদি মনে করেন যে না সহ ইংলিশটা আমি ইনক্লুডেড দিব, দেন কোনো সমস্যা নাই, ইনক্লুডেড ইন ম্যানি কান্ট্রিজ ইনক্লুডেড, তবে ইনক্লুডেড দিলে ইন ম্যানি কান্ট্রিজের এখানে এরকম কমা দিতে হবে, বুঝতে পেরেছেন? আর অ্যাজ ওয়েল অ্যাজ দিলে কিন্তু আপনার কমা দিতে হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দেবেন তাহলে কমা দিতে হবে না, তাহলে এটা সহজ হইল। আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ, বাংলাদেশ সহ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ। আচ্ছা, এখন আসি আমাদের দেশে পড়ানো হয় অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবো না, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সহ, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি সহ, এটা ধরে রাখবেন। আপনি ইনক্লুডিংও দিতে পারেন, ইনক্লুডিং বাংলাদেশ বা অ্যাজ ওয়েল অ্যাজ, এই দুইটার মধ্যে একটা দেন। তো অ্যাজ ওয়েল অ্যাজটা খুবই সুন্দর, আপনি সুন্দরটা নেন, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ, তার মানে আমার সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টের কাহিনী আমার শেষ। এখন সাবজেক্টের পর কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে, আর যেটা যেখানে আছে সেটা সেখানে রাখতে হবে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আচ্ছা বৃদ্ধি পাওয়া এর ইংলিশটা কি? বৃদ্ধি পাওয়া, এই যে বৃদ্ধি পাওয়া এর ইংলিশটা কি? কমেন্টস করে একটু জানানোর চেষ্টা করেন যে বৃদ্ধি পাওয়ার ইংলিশটা কি হবে। আসসালামু আলাইকুম স্যার, ইউটিউবে আপনার সব ক্লাস করেছি, আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছে। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ আপনাদেরকে। আপনারা যারা আমাদের ইউটিউবেও ক্লাস করেন তাদেরকে আসলে আমরা কমেন্টসগুলো পড়তে পারি না, ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা ইউটিউবের কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। দেখেন এটা পৃথিবীর সবথেকে সহজ নিয়মে আমি করাচ্ছি, সাবজেক্ট লেখা হয়ে গেল, এখন আপনি ভার্ব লিখবেন। আচ্ছা, বৃদ্ধি পাওয়া ইংলিশ কি? ইজ ইনক্রিজিং, তাই না? বলেন
বৃদ্ধি পাওয়া ইংলিশ কি? ইজ ইনক্রিজিং। হ্যাঁ, দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো দিন দিন লিখেন ডে বাই ডে, ডে বাই ডে এটা লিখলেও হবে, অথবা আপনি এখানে ডেঙ্গুর প্রকোপ এই কথাটা লিখলেও কিন্তু আপনার হয়ে যাবে। ডেঙ্গুর প্রকোপ এই কথাটা লিখলেও কিন্তু আপনার হয়ে যাবে। তো দেখেন ডেঙ্গুর প্রকোপ, ডেঙ্গু লিখেন, ডেঙ্গুর প্রকোপ, প্রকোপটা আগে লিখেন। ইম্প্যাক্টস, ইম্প্যাক্ট লিখলেও কিন্তু মানে হচ্ছে আপনার হয়ে যায়। ইম্প্যাক্টস মানে প্রাদুর্ভাবও বলতে পারেন, প্রকোপও বলতে পারেন, প্রভাবও বলতে পারেন। ইম্প্যাক্টস অফ ডেঙ্গু, কেন এটা অফ লিখলাম কেন? এই যে দেখেন প্রকোপ, ডেঙ্গুর প্রকোপ, এই যে র আছে, র এর জন্য এই যে এই, এবং এটাকে পিছনে পাঠাতে হবে, এটাকে সামনে আনতে হবে, তাই আমরা সামনে নিয়ে এসেছি। দেখেন ইম্প্যাক্টস অফ ডেঙ্গু, বুঝতে পেরেছেন? এরকম করেও আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, এরকম করেও আপনি লিখতে পারবেন। আচ্ছা, আরেকটা প্রকোপের আরেকটা ইংলিশ আমরা শিখে এসেছিলাম। এই যে আমরা যদি একটু শুরুর দিকে যাই, এই যে এইখান থেকে আমরা প্রকোপের একটা ইংলিশ শিখে আসছিলাম। এই যে দেখেন আউটব্রেক বলে একটা ইংলিশ শিখে আসছিলাম। এই আউটব্রেকটাও আপনি এখানে দিতে পারেন। এই যে এইখানে এই যে আমরা ইম্প্যাক্ট লিখলাম না, ইম্প্যাক্টের জায়গায় আপনি আউটব্রেক ইউজ করতে পারেন। এই যে আউটব্রেক, এই যে আমরা একটা আউটব্রেক শিখে আসলাম। এই আউটব্রেক মানে কি? প্রাদুর্ভাব। এই প্রাদুর্ভাবটা আপনি এখানে ইউজ করতে পারেন। ইম্প্যাক্ট না লিখে আউটব্রেক লিখবেন, দেখতে আরও বেশি কি কোয়ালিটিফুল লাগবে। আচ্ছা, এখন দেখেন এই যে ইনক্রিজিং লিখলেন, ইনক্রিজিং মানে কি? বৃদ্ধি পাওয়া। আপনি এখানে পিক লিখবেন, পিকিং আপ, পিকিং আপ মানে এই যে পিক আপ, যেটাকে আমরা বলি পিক আপ, পিক আপ। এই পিক আপ মানেও হচ্ছে বৃদ্ধি পাওয়া। পিক আপ মানে আবার তুলে নাও, এটা বুঝবে না। পিক আপ মানে কি? বৃদ্ধি পাওয়া। তো এই যে আপনি এখানে একটা ফ্রেজাল ভার্ব ইউজ করেন, পিক আপ, দেখেন এটা পড়তে কতটা সুন্দর লাগবে। ইন ম্যানি কান্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ ইজ পিকিং আপ ডে বাই ডে, ডে বাই ডে ইম্প্যাক্ট অফ ডেঙ্গু। আচ্ছা, ডে বাই ডে এর একটা ইংরেজি শিখাইছিলাম আপনাদেরকে গার্ডিয়ান পত্রিকা পড়ানোর সময়, অথবা ফ্রি হ্যান্ড রাইটিং আগের যে আমার ফ্রি ক্লাসগুলো আছে সেই ফ্রি ক্লাসগুলোতে আপনাদেরকে শিখিয়েছিলাম। আপনারা কেউ বলতে পারবেন ডে বাই ডে? হ্যাঁ, ডে বাই ডে আমরা দেখেছি অনেকজন কমেন্টস করতেছেন। এইখান থেকে কমেন্টসগুলো পড়ার চেষ্টা করি। আপনারা কমেন্টস করতেছেন, ওকে, আমরা এই কমেন্টসগুলো একটু দেখি। হ্যাঁ, তার আগে আপনারা বলেন তো ডে বাই ডে এর ইংলিশটা অন্যভাবে কিভাবে বলা যায়? আপনাদেরকে শেখানো হয়েছিল আমার নিউ ইয়র্ক টাইম পত্রিকা পড়ানোর সময়। আমরা একটা শব্দ নিয়ে এসে দেখাচ্ছিলাম যে এই শব্দটা এরকম হবে। বলেন দেখি, পারেন নাকি? না পারলে নাই। এই যে আমরা চলে যাবো এখন পত্রিকাতে। এই যে এখানে আমরা 3টা পত্রিকা নিয়ে এসেছি। এই যে আমরা 3টা পত্রিকা নিয়ে এসেছি, ডে বাই ডে এর আরেকটা ইংলিশ কি হবে ওটা বলতে বলেছি পত্রিকার মতন করে। আসেন এখান থেকেও আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, মানে দেখাইছি, আবার নিয়ে আসি। গার্ডিয়ান পত্রিকা তো আমি পড়াচ্ছিলাম, এখন থেকে আমরা আল জাজিরা পত্রিকাও পড়াবো। সো আল জাজিরাটা খুবই সুন্দর, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা আল জাজিরা শেখাবো ইনশাল্লাহ। এখন আসেন আমরা এখান থেকে দেখি। ইন বাংলাদেশ অ্যান্ড ম্যানি আদার্স কান্ট্রি, বাংলাদেশ সহ অন্যান্য সকল কান্ট্রি বলছে। দেখেন এটা ওরা এইভাবে লিখেছে যে বাংলাদেশে এবং অনেক দেশে, বাংলাদেশে এবং অনেক দেশে। এখানে আপনি এইভাবে বলতে পারবেন না বাংলাদেশ সহ অনেক দেশে। এটা হচ্ছে তারা সাবজেক্ট বসায় দিয়েছে, বসানোর পরে এইখানে একটা কমা বসায় দিয়েছে। কমা বসায় এইটাকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে তারা। তারপরে দেখেন দ্য আউটব্রেক অফ ডেঙ্গু, এইটাকে সাবজেক্ট আরেকটা সাবজেক্ট বানাইছে, দ্য আউটব্রেক অফ ডেঙ্গু। আচ্ছা, এইটাকে আমরা সাবজেক্ট বানাই, এইটাকে আমরা অন্যদিকে নিয়ে চলে গেছি। অন্যদিকে নিয়ে যে এটাকে কি বানাইছি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বানাই দিয়েছি। বুঝতে পেরেছেন? কোনো কিছু না, আপনি এইভাবে লিখতে পারেন বাংলাদেশ অ্যান্ড ম্যানি আদার কান্ট্রিজ ইজ দিয়ে শুরু করতে পারেন, সমস্যা নাই। তারা কি করেছে? দ্য আউটব্রেক অফ ডেঙ্গু, ডেঙ্গুর প্রাদুর্ভাব কি বলেছে? এই যে দেখেন আউটব্রেক, এই যে আমরা বললাম না আউটব্রেক ইউজ করলে আউটব্রেকের সাথে অফ প্রেপোজিশন ইউজ হয়। আচ্ছা, ইজ স্কেলেটিং মানে হচ্ছে আপনার বৃদ্ধি পাওয়া। স্কেলেটিং এর সাথে যেটা বসে সেটা হচ্ছে উইথ বসে, স্কেলেটিং উইথ ইচ পাসিং ডে। ইচ পাসিং ডে, এই পাসিং ডে মানে অনেকেই ভাবে যে পাসিং ডে মানে মনে হয় যে ডে দিনগুলো চলে গেছে, না। এই পাসিং ডে মানেই ডে বাই ডে। এই পাসিং ডে মানে ডে বাই ডে। আপনারা একটু খাতা নিয়ে বসেন, খাতা নিয়ে যারা আমার ক্লাসটা দেখতেছেন তারা একটু খাতা নিয়ে বসবেন, বসে এগুলো একটু তুলে নেবেন। হ্যাঁ, ডে বাই ডে। আমরা এখান থেকে অনেকজন, জাহিদুলকে দেখতেছি স্যার। হ্যাঁ,
দেখেন আমরা অনেকভাবে অনেকগুলাকে সাবজেক্ট ধরতে পারি। ডেঙ্গুর প্রাদুর্ভাব আমরা বাংলাদেশ সহ অনেক দেশ, দেখেন বাংলাদেশ সহ অনেক দেশে ডেঙ্গুর প্রকোপ, এই পুরোটাকেই আমি সাবজেক্ট হিসেবে ধরেছি। ডেঙ্গুর প্রকোপ বাংলাদেশ সহ অনেক দেশে, পুরোটাকে আপনি সাবজেক্ট হিসেবে ধরতে পারবেন। অথবা আপনার যদি মনে হয় সাবজেক্ট হিসেবে আপনি ধরবেন না, তাহলে এদের মতন করেন, এদের মতন করেন, দেখেন এদের মতন করেন, ইন বাংলাদেশ অ্যান্ড ম্যানি আদার কান্ট্রি, এইটা লিখে এটাকে অ্যাডভার্ব বানাই দেন। তারপরে দ্য আউটব্রেক অফ ডেঙ্গু, এই যে এটাকে সাবজেক্ট হিসেবে ধরেন, কোনো সমস্যা নাই। আপনার কাছে মনে হচ্ছে আপনাকে ঢোকানো হয়েছে কি, আপনাকে ইংরেজি ঢোকানো হয়েছে গ্রামাটিক্যালি, এই কারণে আপনি আসলে জানেন না যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব। আপনি যেটাকে মনে হবে যে আমি এইটাকে প্রধান হিসেবে ধরবো, এটাকে প্রধান হিসেবে ধরে সাবজেক্ট বানাবো, তাহলে সাবজেক্ট। আর আপনার যদি মনে হয় অন্য কোনো কিছুকে ধরে সাবজেক্ট বানাবো, তাহলে সাবজেক্ট না। মানে এই জিনিসগুলো আসলে আমাদের গ্রামাটিক্যাল টার্মসের ভুলের কারণে হয়ে যাচ্ছে। আসেন এখান থেকেও দেখেন, দ্য আউটব্রেক অফ ডেঙ্গু, এরাও আউটব্রেক অফ ডেঙ্গুকে সাবজেক্ট হিসেবে ধরেছে, এবং ইজ অন দ্য রাইজ ইন ম্যানি কান্ট্রিজ, ম্যানি কান্ট্রিজ অনেকগুলো দেশে বেড়েছে, ইনক্লুডিং বাংলাদেশ, এই যে দেখেন ইনক্লুডিং বাংলাদেশ। সো আপনার যেটা সাবজেক্ট হিসেবে ধরার দরকার আপনি সেটাই সাবজেক্ট হিসেবে ধরেন, কোনো সমস্যা নাই। তারা এটা ধরেছে, দেখেন এখানে তারা কি করেছে, বাংলাদেশকে সাবজেক্ট হিসেবে ধরেছে। আর অ্যালং উইথ, আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করেছি, তারা অ্যালং উইথ দিয়েছে, বুঝতে পেরেছেন? অ্যালং উইথ সেভারেল আদার্স ন্যাশন, কান্ট্রির বদলে আমরা কি ইউজ করতে পারি, ন্যাশন ইউজ করতে পারি। আমি সবসময় বলেছি আপনি যদি স্ট্যান্ডার্ড লেভেলে লিখতে চান তাহলে কান্ট্রি না লিখে ন্যাশন লিখেন। দেখেন তারাও করেছে, দেখে বাংলাদেশকে সাবজেক্ট হিসেবে ধরেছে আর এইগুলাকে হচ্ছে অ্যাপোজিটিভ বানাইছে, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। এই যে দেখেন আল জাজিরা পত্রিকা কি করেছে, এটাকে সাবজেক্ট হিসেবে ধরেছে আর বাকিগুলোকে অ্যাপোজিটিভ হিসেবে রেখে দিয়েছে। এই যে অ্যাপোজিটিভটা কি, এক্সট্রা কথা, এই যে দেখেন এখানে একটা কমা আছে, এই যে দেখেন এখানে একটা কমা আছে, এই পর্যন্ত তারা এটাকে অ্যাপোজিটিভ বানিয়ে রেখে দিয়েছে। অ্যাপোজিটিভ কিভাবে বানাতে হয়, অবজেক্টকে সামনে নিয়ে এসে বসে অ্যাপোজিটিভ বানানো যায়। তারপরে দেখেন ইজ, কার জন্য ইজ, বাংলাদেশের জন্য ইজ, তাহলে বাংলাদেশ এখানে সাবজেক্ট হিসেবে ধরেছে। আচ্ছা, উইটনেসিং মানে প্রত্যক্ষদর্শী, কিসে, স্টিডি ইনক্রিজিং, স্টিডি ইনক্রিজিং মানে হচ্ছে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ইন ডেঙ্গু কেস, ডেঙ্গু কেস প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমরা স্টাডি মানে জানি যে স্টাডি মানে স্লো বা হচ্ছে আপনার ধৈর্য সহকারে বা আস্তে ধীরে এরকম বোঝাবে। তো স্টিডি ইনক্রিজ তারা ইউজ করেছে, দেখেন কত সুন্দর ওয়ার্ড ইউজ করেছে। সো আপনাকে গ্রামাটিক্যালি, আমাদের দেশে যে গ্রামাটিক্যাল ভার্সনগুলো আছে এই গ্রামাটিক্যাল ভার্সনগুলো ধরার জন্য এই সমস্যাগুলো তৈরি হয়েছে, বুঝতে পেরেছেন? আর কিছু না। আচ্ছা, আর কিছু না। কে কোথা থেকে ক্লাস করছেন একটু কমেন্টস করেন, দেখি দেখি যে কে কোথা থেকে ক্লাস করছেন। এটা না যে আমরা আসলে জানার চেষ্টা করতেছি, আমরা আসলে এইটা চেষ্টা করছি যে আমাদের আসলে পেজের সাথে কোন জেলার মানুষগুলো যুক্ত বেশি, এইটা একটু জানার চেষ্টা চলছে। হ্যাঁ, আচ্ছা, জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ন এবং অপর্যাপ্ত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন এখানে আপনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এটা ধরেন সাবজেক্ট, এটা আপনি সাবজেক্ট ধরতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন ডেঙ্গু পরিস্থিতি, এই পুরোটা আপনি সাবজেক্ট ধরলেন, ডেঙ্গু সিচুয়েশন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এটা হচ্ছে চলে যাচ্ছে, এটা হচ্ছে ভার্ব। এখন আপনি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, কিন্তু আপনার তো সেন্টেন্স এখান থেকে শুরু হয়েছে, তাহলে আপনি এখান থেকে লেখা শুরু করতে পারবেন। তো এখান থেকে কিভাবে লিখবো আমরা, দেখেন আমি এখান থেকেও শুরু করতে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এইখান থেকেও শুরু করে একটা ফ্রি হ্যান্ড রাইটিং লিখে দিতে পারি। এতে আপনারই ক্ষতি হবে। এতে কার ক্ষতি হবে? আপনার ক্ষতি হবে। আপনার মাথার ভিতরে এটা আছে, জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ন এবং পর্যাপ্ত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ভাই রে ভাই, আপনি যদি এইভাবে এখন সাবজেক্ট খুঁজেন, ভার্ব খুঁজেন, তাহলে সমস্যা। আপনি শুধু সাবজেক্ট খুঁজে পাইলে ভার্বটা বসায় দিন তারপর পর। দেখেন, আর তাছাড়া যেটা যেখানে আছে সেটা সেখানে পরিবর্তন করেন। দেখেন কয়টা, জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ন এবং অপর্যাপ্ত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে। এই যে কারণে কথাটা যখন লেখা থাকবে, এই কারণেটা সবার আগে বসায় দিবেন। এই যে দেখেন ডিউ টু, আপনি অনেকভাবে লিখতে পারেন, বাট এটা বসান ডিউ টু মানে কি, কারণে। কিসের কারণে? জলবায়ু পরিবর্তনের কারণে, যেটা যেখানে আছে সেখানে বসাতে হবে। ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, ওইটা হচ্ছে আমাদের দেশের যে ইংরেজি ভার্সনটা আছে না, ওটা আমাদের দেশের ইংরেজি। আমাদের দেশের ইংরেজি দিয়ে আপনি হচ্ছে শুধুমাত্র গ্রামার শিখতে পারবেন এবং গ্রামারের মধ্যে পড়ে থাকবেন এবং রুলসের মধ্যে পড়ে থাকবেন। আর আপনি যদি একটু অন্যভাবে চেষ্টা করেন, আপনাকে গ্রামার বা রুলসের মধ্যে পড়ে থাকতে হবে না, যা মাথায় আসতেছে তাই লিখেন, খালি মনে রাখবেন যে কোনটা সাবজেক্ট। আচ্ছা দেখেন,
ক্লাইমেট চেঞ্জ, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, অনিয়ন্ত্রিত নগরায়ন, অনিয়ন্ত্রিত হচ্ছে আনকন্ট্রোল ইউজ করতে পারেন, আনকন্ট্রোল, এই যে এখানে এখানে কমা আছে তো, এই যে কমা, আনকন্ট্রোল, আনকন্ট্রোল মানে অনিয়ন্ত্রিত নগরায়ন, আরবানাইজেশন দেন তাহলেও হয়ে যাবে, অথবা সিভিলাইজেশন দিলেও হবে, সিভিলাইজেশনও নগরায়ন, আরবানাইজেশনও নগরায়ন। আমি আরবানাইজেশনটা ইউজ করব, আপনারা সিভিলাইজেশনটা ইউজ করবেন, আরবানাইজেশন, আরবানাইজেশন, ঠিক আছে। তারপরে কি বলছে দেখেন, অপর্যাপ্ত মশক নিয়ন্ত্রণ, অপর্যাপ্ত ইংলিশ কি, ইনসাফিসিয়েন্ট বা ইনএডুকেট। আমরা নিউজ পেপার পড়ার সময় আমরা কি পড়েছিলাম, ইনএডুকেট পড়েছিলাম না, মনে নাই? নিউজ পেপার পড়ার সময় কি পড়েছিলাম, ইনএডুকেট। সো এই যে দেখেন ইনএডুকেট। আর আপনার কাছে যদি মনে হয় যে এই শব্দটা অনেক কঠিন, তাহলে আপনি একটা কাজ করেন, ইনসাফিসিয়েন্ট ইউজ করেন, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট ইউজ করলেন। তারপরে কি, মশক, মশক মানে মশা, মশক মানে কি মশা, মসকিউটো, মসকিউটো মানে হচ্ছে মশা। আর নিয়ন্ত্রণ ইংলিশ হচ্ছে অপর্যাপ্ত মশক নিয়ন্ত্রণ, মানে নিয়ন্ত্রণ ইংলিশ আপনি কন্ট্রোল দেন, সমস্যা কি, কন্ট্রোল। আপনার কাছে অন্য শব্দ থাকলে একটু কমেন্টস করে জানান, একটু অন্য শব্দ থাকলে আপনি একটু কমেন্টস করে জানান, কন্ট্রোল। দেখেন এইটা হয়ে গেল। এখন আপনি যদি আচ্ছা ব্যবস্থা, ব্যবস্থা ইংলিশ আমরা জানি সিস্টেম, কিন্তু এই জায়গাতে আমরা একটু সিস্টেমের বদলে গত আরেক দিনের ক্লাসে আমরা কি শিখেছিলাম, সিস্টেমের বদলে সিস্টেম, ব্যবস্থা কি সিস্টেম, সিস্টেমের বদলে আমরা একটা অন্য শব্দ গার্ডিয়ান থেকে, নিউ এক্সটেন্ট থেকে নিয়েছিলাম, সেটা কি মিজার্স, 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 মিজার্সটা নিয়েছিলাম। ওই একই জিনিস যে আমরা সিস্টেমের বদলে এখন থেকে মিজার্স লিখবো, তো এটা আমরা নিয়েছিলাম নিউজ পেপার থেকে। সিস্টেম, এখানে সিস্টেম লিখলেও হবে, আপনি লিখতে পারেন, যেহেতু আমরা একটু এখন অ্যাডভান্সে যাওয়ার চেষ্টা করতেছি মাঝে মাঝে, এটা একদমই বেসিক, মিজার্স। তারপরে কি আছে দেখেন, ডেঙ্গু পরিস্থিতি, এটা হচ্ছে এখন আপনি লিখতে হবে, কারণ তো এগুলো লিখে ফেলেছেন। এখন কি ডেঙ্গু পরিস্থিতি পুরো যেটা যেখানে আছে এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, শুধু ডিউ টু কারণটাকে সামনে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি কারণটাকে পরেও দিতে পারেন, যে বিকজ অফ, এই ডিউ টু না লিখে আপনি এটা পুরোটা এখান থেকে শুরু করলেন, শুরু করে ওইখানে যে বিকজ অফ লিখতে পারেন, বুঝতে পেরেছেন। সো ডিউ টু আমরা এখান থেকে শুরু করেছি, তার কারণটা এখানে চলে গেছে। এবার দেখেন ডেঙ্গু পরিস্থিতি, এটা হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে লিখেন ডেঙ্গু সিচুয়েশনস, এখানে কমা দেন একটা, ডেঙ্গু, ডেঙ্গু সিচুয়েশন, পরিস্থিতি ইংলিশ হচ্ছে সিচুয়েশন, পরিস্থিতি ইংলিশ কি সিচুয়েশন। আর চলে যাচ্ছে, আচ্ছা চলে যাচ্ছে, চাওয়ে ছয় থাকলে ভার্বের সাথে আইএনজি, চলে যাওয়া ইংলিশ হচ্ছে ইজ গো, আর চলে যাচ্ছে ইংলিশ হচ্ছে ইজ গোয়িং। কোথায় চলে যাচ্ছে, নিয়ন্ত্রণের বাইরে, এর ইংলিশ কি, বাইরে ইংলিশ কি, আউট অফ কন্ট্রোল। এগুলো আমরা লিখি তাই না, কিন্তু এটাকে আরেকটু ভাগ করে দিই। দেখেন নিয়ন্ত্রণের বাইরে, বাইরে কথাটা আগে লিখতে হবে এবং নিয়ন্ত্রণের কথাটা পরে লিখতে হবে। বাইরে কথাটা আগে, নিয়ন্ত্রণের কথাটা পরে, কারণ এর সাথে র আছে, রটা পরে। তাহলে বাইরে কথাটা হচ্ছে আউট, আর এই র এর জন্য অফ, আর এই যে নিয়ন্ত্রণ এর জন্য কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল। এখন পত্রিকাগুলো আসলে এটা কি লিখে যে আউট অফ কন্ট্রোল, পত্রিকাগুলোকে আসলে এটা লিখে আউট অফ কন্ট্রোল না, পত্রিকাগুলো যেটা লিখে স্পিনিং, স্পিনিং এটা লিখে যে স্পিনিং আউট অফ কন্ট্রোল, স্পিনিং, এই গোয়িং এর জায়গায় তারা কি লিখে স্পিনিং, ডাবল এন, স্পিনিং আউট অফ কন্ট্রোল। আচ্ছা এখন আমি আপনাকে বলি এটা আসলে কি, এইটা হচ্ছে আমি ফ্রেজাল ভার্ব ইউজ করলাম, এটাও ফ্রেজাল ভার্ব, গোয়িং আউট অফ কন্ট্রোল এটাও ফ্রেজাল ভার্ব, মানে হচ্ছে পরিস্থিতির বাইরে চলে যাওয়া। আর স্পিনিং আউট অফ কন্ট্রোল এটাও ফ্রেজাল ভার্ব, এটা কারা ইউজ করে, নিউজ পেপারগুলো ইউজ করে। এটা কারা ইউজ করে, নিউজ পেপার, ইংরেজি নিউজ পেপারগুলো, দ্য গার্ডিয়ান, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইম, এরা ইউজ করে এটা, বুঝতে পেরেছেন। এখন আসেন, এখন আমরা
ফ্রেজাল ভার্বগুলো দেখে দেখে চিনতেছি, আপনারা কি বুঝতেছেন? আচ্ছা এখানে দেখি, ডেঙ্গু ক্রাইসিস হ্যাজেন্ট বিকাম আন্ডার কন্ট্রোল ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, আনকন্ট্রোল, কি বলছে, আরবানাইজ, আচ্ছা হ্যাঁ, জেশনস, আচ্ছা অ্যান্ড মিসম্যানেজমেন্ট। হ্যাঁ মিসম্যানেজমেন্ট তো আমরা শিখাইছিলাম মমিনুল, কিন্তু একটু এখন আমরা একটু চেঞ্জ করছি, অফ ইনঅ্যাডুকেট মসকিউটোস কন্ট্রোল, ইনঅ্যাডুকেট মসকিউটোস কন্ট্রোল। আচ্ছা আপনি যেটা লিখেছেন সেটাও খুবই সুন্দর হয়েছে, এখন আমি যেটা লিখব সেটাও খুবই সুন্দর হবে, যেহেতু আপনি এইভাবে লিখেছেন এটা খুবই দারুণ হয়েছে। আর একটু অ্যাডভান্সেও লেখা যায়, দেখবেন। চলেন আমরা এইটা না পরের সেন্টেন্সটা লিখবো, কিন্তু এইটা দেখেন কিভাবে লিখেছে, দেখেন এখানে দেখেন, দ্য ডেঙ্গু সিচুয়েশন ইজ, এই যে দেখেন নিউজ পেপারগুলো লিখেছে, দেখেন দ্য ডেঙ্গু সিচুয়েশন, আমরা কি লিখেছিলাম, ডেঙ্গু সিচুয়েশনটাকে একদম শেষের দিকে দিয়েছিলাম, যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই আমরা সাবজেক্টটাকে একদম শেষের দিকে দিয়েছিলাম। কিন্তু সাবজেক্টের পরে আমরা কি লিখেছিলাম, বাইরে ভার্ব, শুধু মনে রাখতে হবে সাবজেক্টের পর ভার্ব, আর যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে অনুবাদ করেছিলাম, এই জন্য আমাদের অনুবাদটা এরকম। তো আপনাকে যতই রুলস শেখানো হোক, আপনি সারা জীবন রুলসের মধ্যে পড়ে থাকবেন, আপনি কোনোদিন ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবেন না। কিন্তু আপনি জাস্ট এটা মনে রাখেন, দ্য ডেঙ্গু সিচুয়েশন ইজ স্পাইরালিং, এই যে দেখেন স্পাইরালিং আউট অফ কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল, স্পাইরাল হয় না, ওই যে আমরা কি বলি যে স্পাইরাল মানে ওই যে বিস্তৃত হয়ে যায়, তো এই স্পাইরালটা হয়ে যাচ্ছে কি আউট অফ কন্ট্রোল, আউট অফ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। কিসের জন্য? এই যে দেখেন ডিউটোটা ওরা মাঝখানে বসাইছে, আপনি মাঝখানে বসাতে পারেন, কোনো সমস্যা নাই। আমরাও দ্য ডেঙ্গু সিচুয়েশন এটাকে আগে বসাতে পারতাম, এরপরে ভার বসাতে পারতাম, হ্যাঁ, আর ইনক্রিজিং এটা বসাইতে পারতাম, বা আউট অফ কন্ট্রোল এটা বসাতে পারতাম, আউট অফ কন্ট্রোল এটা বসাই দিতে পারতাম, তারপরে ডিউটোটা বসাতে পারতাম, কোনো সমস্যা নাই, আপনি বসান। কিন্তু যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে অনুবাদ করতে হবে, এই জন্য আমরা ওইভাবে অনুবাদ করেছি। দেখেন ডিউটোটা ওরা মাঝখানে বসাইছে, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। আর তারপরে হচ্ছে আনচেকড এই যে দেখেন আরবানাইজেশন, আনচেকড আরবানাইজেশন, আনচেকড মানে এরকম না যে অনিয়ন্ত্রিত নগরায়ন, এটা না, আনচেক এইটা মানে ওইটা বোঝাচ্ছে, মানে মনে মনে বোঝাচ্ছে আর কি, ব্যবহারিক বাস্তবিক অর্থেরা। আর ইনএফেক্টিভ মসকিউটো কন্ট্রোল মানে ইফেক্টিভ না, মানে মানে আমরা বলি না যে ওই যে ইফেক্টিভ একটা কার্যকর না, অকার্যকর, তার মানে হচ্ছে অকার্যকর মশা নিয়ন্ত্রণ মিজার্স ব্যবস্থা। এই যে দেখেন এই যে মিজার্স দেখেছেন, আমরা বলতে পারতাম কন্ট্রোল সিস্টেম, এটা বলতে পারতাম না, কিন্তু মিজার্স বসালে দেখতে সুন্দর লাগে। দেখেন নিচেটা আছেন ড্রাইভিং বাইক, এই যে দেখেন এরা সবসময় নিউ ওয়ার্কস টাইম সবসময় কি করে, একটা এক্সট্রা শব্দ ইউজ করে। দেখেন আমরা ডিউ টু লিখেছি, তারা লিখেছে ড্রাইভিং বাই, সো এটা নেন, এটা কিন্তু আরও বেশি আধুনিক। তবে এটা একটু মনে রাখবেন, বিসিএস এর জন্য লিখবো না ব্যাংকের জন্য লিখবো, এটা একটা কথা আছে। সো এই শব্দগুলো ব্যাংকের জন্য ইউজ করবেন এবং আইএস এর জন্য ইউজ করবেন। এই শব্দগুলো কখনো বিসিএস এর জন্য ইউজ করবেন না, বিসিএস এর জন্য একটু সহজ শব্দগুলো, যেমন এইটা ইউজ করলে বিসিএস এর জন্য এনাফ, ঠিক আছে। আর ব্যাংক করতে গেলে এটা ড্রাইভেন বাই ক্লাইমেট চেঞ্জ। তারপরে কি বলছে, র্যাপিড আরবানাইজেশন, র্যাপিড আরবানাইজেশন মানে দ্রুত, এটা বোঝায়, কিন্তু আমরা এখানে দ্রুতর জায়গায় আমরা কি নিয়েছি, অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত মানেই দ্রুত, এটা দ্রুত বোঝাচ্ছে। অ্যান্ড ইনসাফিসিয়েন্ট, আমরা ইনসাফিসিয়েন্ট বা ইনএডুকেট দুইটাই নিতে পারি, যেটা আপনার ইচ্ছা। মসকিউটো কন্ট্রোল, আর একজন লিখেছেন মসকিউটোস কন্ট্রোল, না মসকিউটো কন্ট্রোল এটা লিখলেই হবে, মসকিউটোস কন্ট্রোল। ইফোর্টস, ইফোর্টসটা হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন, এই যে মসকিউটো কন্ট্রোল ইফোর্টস, এইটা আমরা কোথা থেকে নিচ্ছিলাম, যে এই যে আমাদের ক্লাসে আছে, যে ফিক্সড এক্সপ্রেশনের উপরে একটা ক্লাস আছে, এখানে শুধু আপনাকে ফিক্সড এক্সপ্রেশন বোঝানো হবে, উপরের দিকে আছে ফিক্সড এক্সপ্রেশনের উপর একটা ক্লাস, এখানে আপনাকে এই যে দেখেন সেন্টেন্স ইনহ্যান্সার, এই যে দেখেন ফিক্সড এক্সপ্রেশন, এই যে ফিক্সড এক্সপ্রেশনগুলো যখন আমরা বসাবো তখন সেন্টেন্স দেখতে আরও সুন্দর হবে। এটা আবার আমাদের ইম্পর্টেন্ট স্পোর্টস ইন বিল্ডিং হেলথ সোসাইটি, এটার উপরে ক্লাসটা হবে, বুঝতে পেরেছেন, এরকম করে আমাদের ক্লাসটা হবে। তো যাই হোক ওগুলো আছে, এগুলো হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন, ওরা বসাচ্ছে, এগুলো দেখতে সুন্দর লাগে। আর সেন্টেন্স ইনহ্যান্সারও বসাই, আমরা সেন্টেন্স ইনহ্যান্সারও দেখবো। দ্য ডেঙ্গু ক্রাইসিস ইজ ওয়ার্সিং, মানে ডেঙ্গু ক্রাইসিস হচ্ছে মানে খুব প্রাদুর্ভাব ছড়াচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, এখানে বৃদ্ধি পাওয়া বোঝাবে না, খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে। এই যে দেখেন এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এই যে সাবজেক্ট আর ভার্ব ওরাও শেষের দিকে বসাইছে, দেখেছেন আমাদের মতন করে সাবজেক্ট আর ভার্ব শেষের দিকে বসাইছে। এই যে দেখেন ইনএডুকেট মসকিউটোস কন্ট্রোল, এটা আল জাজিরা লিখেছে, মসকিউটোস কন্ট্রোল মিজার্স, মানে এইটা ওরা সাবজেক্ট হিসেবে বসাইছে। আমরা কি সাবজেক্ট হিসেবে বসাইছিলাম, দেখেন তো ডিউ টু ক্লাইমেট চেঞ্জ সাবজেক্ট হিসেবে এটাই বসাইছি, যেমন এই যে এখান থেকে আমরা বসাইছি যে ডেঙ্গু সিচুয়েশন, এইটা সাবজেক্ট হিসেবে ধরেছি। তারা কি করতেছে দেখেন, তাদেরটা যদি আমরা দেখি যে ইনএডুকেট মসকিউটো কন্ট্রোল মিজার্স, এটা সাবজেক্ট হিসেবে তারা ধরেনি, এটাকে তারা ধরেছে একটা অ্যাডভার্ব হিসাবে। তারপরে দেখেন কাপলড উইথ ক্লাইমেট চেঞ্জ
আচ্ছা, এই যে কাপল, এই কাপল মানে হচ্ছে জোড়া। কিসের জোড়া? এই যে কিসের জোড়া দেখেন, কাপল উইথ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের জোড়া, চেঞ্জ অ্যান্ড আনকন্ট্রোল। মানে এই যে এখানে বলতেছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আনকন্ট্রোলের যে জোড়া, যৌথ। আরবানাইজেশনস, আরও একটা দিয়েছে আনকন্ট্রোলড আরবানাইজেশনস, এই যৌথভাবে তারা কি করেছে, আর এই যে দুইজন দিয়েছে, তো এই দুইজন দেওয়ার কারণে আর তারা ঘুরাই পেঁচাই করছে, আর কোনো কিছু না। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আপনাকে দেখাবো। আর পুশিং দ্য ডেঙ্গু সিচুয়েশন বিয়ন্ড কন্ট্রোল, বিয়ন্ড কন্ট্রোল মানে হাতছাড়া হয়ে যাওয়া, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। এখন এইখানে ওরা কি করেছে, এটা যদি আমরা আপনাকে দেখাই, ওরা এখানে দুইটা সাবজেক্ট এবং অবজেক্টকে একসাথে করে দিয়েছে। এই যে দেখেন, এইটা হচ্ছে আমার অবজেক্ট, এটাকে সামনে নিয়ে এসে বসায়, এটাকে একটা জায়গা মতন বসাইছে। তারপরে এর সাথে আপনাকে আরেকটা অবজেক্ট নিয়ে এসে এই যে কাপলড উইথ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আনকন্ট্রোলড আরবানাইজেশনস, এইটাকে তারা সাবজেক্ট বানাইছে। এই অবজেক্টকে সামনে নিয়ে এসে একটা সাবজেক্ট বানানোর কাজ করেছে তারা, আবার অবজেক্টকে সামনে নিয়ে এসে একটা সাবজেক্ট বানানোর কাজ করে তারপরে নিয়ে এসে ভার্বটা বসাইছে। আপনি এইভাবেও করতে পারেন যে সাবজেক্ট আর অবজেক্টকে সামনে নিয়ে চলে যেতে পারেন। এত অ্যাডভান্স আমরা আস্তে ধীরে যাব, আমাদের অনেকগুলা ক্লাস আছে, একটা একটা করে আমরা সামনের দিকে যেতে শুরু করব, ঠিক আছে? হ্যাঁ, টাস্ক 2তে, আচ্ছা ড্রাইভিং, হ্যাঁ টাস্ক 2তে আপনি ইউজ করতে পারেন, কিন্তু একটু আস্তে ধীরে যাব আমরা, হ্যাঁ একটু আস্তে ধীরে যে আমরা শুরু করব। আচ্ছা, এরকম করে আপনি পত্রিকাগুলো পড়লে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং অনেক বেশি স্কিল বেড়ে যাবে। আপনি একবারে দেখছেন, আমাদের কিন্তু 10টা ক্লাস যারা করেছে, আমাদের ব্যাচে যারা 10টা ক্লাস করেছে, আলহামদুলিল্লাহ তারা এই জিনিসগুলোকে অনেক সুন্দর করে বোঝে, অনেক সুন্দর করে। 9টা ক্লাস হয়ে গেছে একটা ব্যাচের, আর একটা ব্যাচের মাত্র 2টা ক্লাস হয়েছে। ওই ব্যাচে আপনারা ইনক্লুড হতে পারেন, ওই ব্যাচে আপনারা ইনক্লুডেড হতে পারেন। আসেন, মার্কেটিং করে ফেলতেছি তাই না, মানে এমনি বলতেছি আর কি। যাই হোক, যে ইয়াসিন আরাফাত অবভিয়াসলি করার চেষ্টা করবেন। আসেন এখানে দেখেন, এগুলো আমাদের শেখানো হয়ে গেছে ওই 10টা ক্লাসে, যা দেখাচ্ছি ওই 10টা ক্লাসে 9টা ক্লাসে কমপ্লিট হয়ে গেছে। একটা ব্যাচ চলতেছে 6 ব্যাচ, 7 ব্যাচ শুরু হয়েছে, মাত্র 2টা ক্লাস, সেখানেও দেখানো হয়ে যাবে। এগুলো সবই দেখানো হয়ে গেছে, মানে এইটা দেখানো হয়নি, মানে এই যতগুলো জিনিস দেখাচ্ছে ওরা সবগুলাই পারে। দেখেন, যেটা যেখানে আছে আপনার মাথায় আসলে এই কথাটা, যে প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, যা স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ সৃষ্টি করছে। ধরেন এটা আপনার মাথায় আসছে, এখন আপনি কিভাবে লিখবেন? আপনাকে প্রথমে তো দেখতে হবে যে কোনটা সাবজেক্ট। দেখেন, প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, কি বাড়ছে? রোগীর সংখ্যা বাড়ছে। মানে এইটাকে কি দিয়ে মানে করেন, সাবজেক্ট আপনার বাইরে হয়ে আসবে যে রোগীর সংখ্যা, তাহলে রোগীর সংখ্যা বাড়ছে, তাহলে এইটা হচ্ছে আমার সাবজেক্ট। তো হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, এই পুরোটার সাথে এটাকে যুক্ত করে দেন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। তাহলে রোগীর সংখ্যা ইংলিশটা আগে লিখে ফেলেন, দ্য নাম্বার, এরকম যদি সংখ্যা লেখা থাকে, এই যে সংখ্যা, তাহলে দ্য নাম্বার লিখবেন, তারপরে কি লিখবেন? অফ লিখবেন। রোগী, রোগী ইংলিশ কি? পেশেন্টস, পেশেন্টস এর সাথে এস দিবেন, কারণ দি নাম্বার থাকলে তারপরের সাবজেক্টটা সবসময় প্লুরাল করার চেষ্টা করবেন, ঠিক আছে? দি লেখা থাকলে তারপরের সাবজেক্টটা সবসময় প্লুরাল লেখার চেষ্টা করবেন। আচ্ছা, দ্য নাম্বার অফ পেশেন্টস, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করবেন দেখেন, হাসপাতালে অ্যাডমিটেড, এই যে হাসপাতালে ভর্তি, হাসপাতালে ভর্তি এর ইংলিশটা কি হবে? অ্যাডমিটেড, অ্যাডমিটেড, সরি, টু হসপিটাল, অ্যাডমিটেড টু হসপিটাল, ভর্তি রোগীর সংখ্যা, ঠিক আছে? এটা লিখবেন, অ্যাডমিটেড টু হসপিটাল। আচ্ছা, দেখেন অ্যাডমিটেড টু হসপিটাল আপনি আরেকভাবে লিখতে পারেন। অ্যাডমিটেড টু হসপিটালটাকে একদম সেন্টেন্সের শুরুতে দিয়ে দেন, আর দ্য নাম্বার অফটাকে পিছনে দিয়ে দেন। এখন আপনি বলতে পারেন, আচ্ছা প্রতিদিন এই কথাটা কই গেল? আপনি শুরুতে লিখেন, কে মানা করেছে? এভরিডে, এটা লিখে শুরু করেন, এভরিডে শুরু করেন এখান থেকে লিখে, যে আপনি তো সিরিয়াল বাই সিরিয়াল লিখতেছিলেন, তাহলে এখন আবার আলাদা করলেন কেন? এভরিডে এইভাবে লিখেন। তো এভরিডেটাকে আপনি এইভাবেও লিখতে পারেন, কিন্তু এভরিডে এখানে ফাঁকা রাখতে হবে, হ্যাঁ মনে রাখেন। এভরিডে ও না, প্রতিদিন, তো এই যে দেখেন এভরিডে একসাথে লিখবেন, এভরিডে একসাথে লিখে এটা দিয়ে শুরু করতে পারেন। যেহেতু আমি এটা দিয়ে না শুরু করতে ভুলে গেছি, মনে করেন এটা শেষে যায় বসায় দেবো, হ্যাঁ শেষে যায় বসায় দেবো। যদি ভুলে যায়, এরকম যদি একটা জিনিস ভুলে গেছি, কোনো সমস্যা নাই, আপনি সাবজেক্ট বসিয়েছেন, এই যে দেখেন সাবজেক্টে পুরোটাকে একটা সাবজেক্ট ধরেছেন, আর বাড়ছে এটাকে আপনি
আর একটা ভার্ব ধরেছেন, সো দেখেন বাড়ছে, বাড়তেই আছে, এটা কি কন্টিনিউয়াস টেন্স না? তাহলে আমাকে কি করতে হবে? পেশেন্টস অ্যাডমিটেড টু হসপিটাল। আচ্ছা, অনেকজন পেশেন্ট, তো তাই আমাকে লিখতে হবে আর ইনক্রিজিং। অনেকগুলা পেশেন্ট, হ্যাঁ, আর ইনক্রিজিং। এখন এই ইনক্রিজিং এর জায়গায় এই যে প্রতিদিন, ডে বাই ডে আপনি ইউজ করেন, অথবা প্রতিদিন এভরিডে, এভরি আলাদা, ডে আলাদা লিখেন। আচ্ছা, এভরিডে প্রতিদিন, এটা একসাথে লিখতে হবে। আর যদি দিন দিন কথাটা লেখা থাকে তাহলে আমরা এভরি আলাদা লিখবো, ডে আলাদা লিখবো, ঠিক আছে কি? যদি দিন দিন কথাটা লেখা থাকে তাহলে এভরি আলাদা লিখবো অ্যান্ড ডে আলাদা লিখবো। এখন আমি চিন্তা করতেছি, আচ্ছা এই যে ইনক্রিজিং বারবার লিখতেছি, এগুলো দিয়ে পিকিং আপ তো দেওয়া যায়, এইটার বদলে পিকিং আপ তো দেওয়া যায়। একটু আগে শিখাই আসলাম পিকিং আপ, কিন্তু এই পিকিং আপটা আপনি যদি ইউজ করেন অনেক টিচাররা বুঝতে পারবে না, অনেক টিচাররা কি বুঝতে পারবে না যে আপনি কি লিখলেন এটা। তো এর জন্য আপনাকে কি করতে হবে? গোয়িং আপটা লিখবেন। পিকিং এটা হচ্ছে আপনি ব্যাংকের জন্য লিখেন, আইএলটিএস এর ওই যে লেভেল 2 এর জন্য লিখেন, কিন্তু আপনার লেভেল 1 এর জন্য এবং বিসিএস এর জন্য যেটা লিখবেন সেটা হচ্ছে গোয়িং আপ, এটা লিখেন। এটা সুন্দর, এটা কোয়ালিটিফুল, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন হচ্ছে একটা ফ্রেন্ডকে কমেন্ট করেছেন, হ্যাঁ, টু হলো কেন? আচ্ছা, কোথায় টু হলো কেন একটু নির্দিষ্ট করে বলেন তো, টু হলো কোন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন? একটু নির্দিষ্ট করে বলেন তো কোন জায়গাটা টুর কথা বলতেছেন? ও আচ্ছা, অ্যাডমিটের সাথে টু বসে, এই যে অ্যাডমিটের সাথে টু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আপনাকে মুখস্থ করতে হবে না, সমস্যা নাই, এটার উপরে ক্লাস আছে। এই যে দেখেন আমাদের কোর্সে এটার উপরেও ক্লাস আছে। এই যে দেখেন, আমি আপনাকে দেখাই, আপনার মুখস্থ বিদ্যাকে আগে খতম করে ফেলবো। আপনার মুখস্থ বিদ্যা যাতে না থাকে সেই ব্যবস্থাই করা হয়েছে আমাদের ক্লাসে। এখানে প্রিপোজিশনের ক্লাস আছে, কই প্রিপোজিশনের ক্লাস? এই যে প্রিপোজিশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, এখানে সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড বাংলাদেশ, এখানে ক্রিয়া পড়ে গেছে, অ্যান্ড বাংলাদেশ। এইখানে আপনার 12টা প্র্যাকটিস আছে। কয়টা প্র্যাকটিস দেখেন তো? এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের উপর আপনার 12টা প্র্যাকটিস আছে। এই 12টা প্র্যাকটিস কিন্তু এই প্রিপোজিশনের সাথে সম্পর্কিত, বুঝতে পেরেছেন? মানে প্রিপোজিশন দিয়ে আপনি এটা শিখবেন, তারপরে 12টা প্র্যাকটিস করবেন। আলহামদুলিল্লাহ, আপনার আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলেন আর এই যে গতানুগতিক যে গ্রামারের প্রিপোজিশন বলেন সবকিছু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলা নিয়ে ভাবতে হবে না, আসেন আপনি গোয়িং আপ দেন, তাহলে সুন্দর লাগবে। এখন আমরা পত্রিকাগুলোকে একটু মানে আপনাদেরকে বোঝাই দেওয়ার জন্য বা খাওয়াই দেওয়ার জন্য একটা জিনিস করতেছি, সেটা হচ্ছে আগে আমরা পত্রিকাটা দেখার চেষ্টা করতেছি আমাদের লিখনির সাথে তাদের কি মিল। দ্য ডেইলি রাইজ, আমরা শুরুতে কি লিখেছিলাম? এভরিডে লিখতে পারি, অথবা শেষের দিকে এভরিডে লিখতে পারি। তো তারা বলছে যে এই দ্য ডেইলিটাকেই তারা এভরিডে, এই যে আমরা এভরিডে ইউজ করলাম না, এভরিডে মানে প্রতিদিন, ওরা কি লিখেছে? দ্য ডেইলি, ঠিক আছে? কি করেছে? রাইজ মানে বৃদ্ধি পেয়েছে। আমরা ইনক্রিজিং লিখেছিলাম, তারা লিখেছে রাইজ ইন হসপিটাল, মানে হচ্ছে প্রতিদিন হসপিটালে বৃদ্ধি পাচ্ছে। হসপিটালে, ইন হসপিটাল মানে হসপিটালে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? অ্যাডমিশন, ভর্তি বৃদ্ধি পাচ্ছে। কিসের ভর্তি বৃদ্ধি পাচ্ছে? এই যে দেখেন বৃদ্ধি পাচ্ছে, এইটাকে তারা সাবজেক্ট হিসেবে ধরে রেখে এইখানে তারা ভার্ব হিসাবে ইউজ করেছে ইজকে। তারপরে কি বলছে দেখেন, এক্সার্টিং সিগনিফিকেন্ট প্রেশার। এক্সার্টিং সিগনিফিকেন্ট প্রেশার মানে ওই যে আমরা বলি না যে খুবই বেশি, সেটাকে বলা হয় এক্সার্টিং। আর এই যে সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ প্রেশার বা বড় ধরনের প্রেশার, গুরুত্বপূর্ণ বলতে পারেন অথবা প্রেশার বলতে পারেন। আর প্রেশারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অন বসেছে। অন দ্য হেলথ কেয়ার, আমরা হেলথ লিখেছিলাম না? হেলথ মানে কি? স্বাস্থ্য। আর হেলথ কেয়ার মানে কি? স্বাস্থ্য সেবা। তারপরে দেখেন সিস্টেম লিখে দিয়েছে, আর সিস্টেমও লিখতে পারেন, আপনি মিজার্সও লিখতে পারেন। তো মিজার্স অথবা সিস্টেম দুইটাই কিন্তু সুন্দর, কোনোটার থেকে কম না। সিস্টেম অথবা মিজার্স লিখতে পারেন, এখানে সিস্টেম লিখেছে এটা, আর আমরা হেলথ লিখেছিলাম, তারা হেলথ কেয়ার লিখেছে, এরকম আর কি। যাই হোক, আচ্ছা এটাকে আমরা শেষ করেছিলাম? এটা আমরা শেষ করি না, এটাই তো বলতেছি, এটা তো আমরা শেষই করি না, এই যে এখন কত কিছু বাকি আছে। আচ্ছা যা, এটা তো বাকি আছে, আমরা তো শেষই করিনি। হ্যাঁ, আমরা শেষ করি না, এটা বলতে হবে তো, আমরা শেষই করিনি, এতটুকু লিখেছি, কেবল এতটুকু হয়েছে। এখন দেখেন যা ইংলিশ আপনি কি লিখবেন? এখানে কমা দেন, এখানে ফুল স্টপ না, এখানে কমা দেন। হুইচ লিখেন অথবা দ্যাট লিখেন। দ্যাট লিখলে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু বারবার এই কথাগুলো বলি, দ্যাট লিখলে এই কমাটা দেওয়া যাবে না।
সো যেহেতু হুইচ লিখেছি তাই আমরা কমাটা ইউজ করেছি। হুইচ কি বলছে, স্বাস্থ্যসেবার উপরে চাপ সৃষ্টি করেছে। এখন সৃষ্টি করা ইংলিশটা কি? এই সৃষ্টি করা ইংলিশ কি আমরা ওই ক্রিয়েট এটা দিব না। দেখেন কোনো জিনিসের উপরে চাপ সৃষ্টি করা ইংলিশ হচ্ছে কজ দিব। হুইচের পরে আমরা কি বলছে, সৃষ্টি করছে হুইচ ইজ করছে, কন্টিনিউয়াসলি করছে, হুইচ ইজ কজিং মানে সৃষ্টি করা। কজিং মানে হচ্ছে এখানে সৃষ্টি করা। কি সৃষ্টি করা? অথবা কজিং না দিয়ে আপনারা একটা সুন্দর জিনিস দিতে পারেন যে পুটিং দি, হুইচ ইজ পুটিং, মানে পুটিং মানে হচ্ছে সৃষ্টি করা। এখানে পুটিং আপ, ঠিক আছে, পুটিং আপ, এই যে আপ মানে উপরে, প্রেশার, পুটিং আপ প্রেশার। এই যে দেখেন প্রেশার মানে চাপ, এই যে চাপ। আচ্ছা এখানে আপনি বলতে পারেন কজিং বলতে পারেন, ক্রিয়েটিং বলতে পারেন, কিন্তু এই জায়গাগুলোতে কজিংটা মানায়, ক্রিয়েটিংটা মানায় না। কিছু কিছু জায়গা আছে কজিং মানায়, ক্রিয়েটিং মানায় না। এখন এটার উপরে কি ক্লাস আছে নাকি? হ্যাঁ, এটার উপর আপনার ক্লাস আছে। কোনটা দেখেন, আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে এইখানে একটা ক্লাস আছে, এই যে এইখানে একটা ক্লাস আছে, এই যে দেখেন সেন্টেন্স ইনহ্যান্সার দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, এইটার উপর একটা ক্লাস আছে। এই ক্লাসের মধ্যে কোন জায়গায় ক্রিয়েট বসবে, কোন জায়গায় মেক বসবে, কোন জায়গায় কজ বসবে, এই জিনিসগুলো এই ক্লাসের মধ্যে দেখানো হবে। তো যাই হোক, এখন তো আমরা ওই ক্লাসের মধ্যে নাই, এখন আমরা এই ক্লাসের মধ্যে আছি। উপর চাপ সৃষ্টি করছে কিসের উপরে? দেখেন প্রেশার, স্বাস্থ্য ব্যবস্থার উপর। আচ্ছা হেলথ কেয়ার প্রেশার, আপনি স্বাস্থ্য ব্যবস্থার ইংলিশটা বলেন, একটু অপেক্ষা করেন। স্বাস্থ্য ব্যবস্থার একটু কেটে দিয়েছে, আমারটাতে এসছে। আচ্ছা দেখেন স্বাস্থ্য ব্যবস্থার উপরে। আচ্ছা এখানে হচ্ছে প্রেশারটা পড়েছে কার উপরে? স্বাস্থ্য ব্যবস্থার উপরে। প্রেশারটা লিখবেন, লিখার পরে স্বাস্থ্য ব্যবস্থার উপরে। তো এই যে দেখেন অন প্রেশার অফ স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ কেয়ার লিখবো কিনা? স্বাস্থ্য ব্যবস্থা ইংলিশ হচ্ছে হেলথ সিস্টেম বা হেলথ মেজার, কারণ এখানে আমাকে বলেনি যে স্বাস্থ্য সেবার উপরে, কিন্তু আমাকে ধরে নিতে হবে, মাঝে মাঝে ধরবেন আর কি, সবসময় না। স্বাস্থ্য ব্যবস্থা আছে, হেলথ সিস্টেম এটা বসাই দেন। দেখেন আপনার হয়ে গেছে কাজ, হেলথ সিস্টেম বসিয়ে দিলেন, তাহলে কি হয়ে গেল? আপনার একটা সুন্দর জিনিস হয়ে গেল। আর এই সুন্দর জিনিসটা কি? হেলথ সিস্টেম। কিন্তু হেলথ কেয়ার সিস্টেমও বসাইতে পারেন, আপনার যেটা ব্যক্তিগত বিষয়। হেলথ কেয়ার সিস্টেম, আর সিস্টেম না বসে আমরা কি বসাতে পারি? সিস্টেম না বসে আমরা বসাতে পারি হচ্ছে আপনার হেলথ কেয়ার মানে প্রেশার। হ্যাঁ, সিস্টেম না বসে আমরা বসাতে পারি প্রেশার। ঠিক আছে, এরকম বসাতে পারি। তো দেখেন আমাদের নিউজ পেপারগুলো এই কাজটাই করেছে, হেলথ কেয়ার ওরা বসাইছে, এগুলাকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার। দেখতে সুন্দর লাগবে এমন জিনিসগুলোকে এখানে যুক্ত করে দেওয়া। আবার দেখেন এখানে দেখেন উইথ দিয়ে বসাইছে, উইথ দ্য ইনক্রিজিং নাম্বার অফ পেশেন্টস। দেখছেন আমরা কি করেছিলাম? দ্য নাম্বার অফ পেশেন্টস এটা বসাইছিলাম, যে দ্য নাম্বার অফ পেশেন্ট, আর এটা কি বসাইছে? উইথ দ্য ইনক্রিজিং। এগুলো হচ্ছে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার। দ্য নাম্বার অফ পেশেন্টের আগে এরকম সেন্টেন্স ইনহ্যান্সার বসালে সেন্টেন্সগুলো দেখতে নিউইয়র্কস টাইমের মতন লেখা। তাহলে নিউইয়র্কস টাইম এভাবে লিখতেছে, হ্যাঁ কি লিখতেছে, নিউইয়র্কস টাইম কিভাবে লিখতেছে এইটা আগে বুঝেন। নিউইয়র্কস টাইম হচ্ছে বেশিরভাগ সময় সেন্টেন্স ইনহ্যান্সার ইউজ করতেছে। সেন্টেন্স ইনহ্যান্সারের উপর আমাদের ক্লাস আছে, সেটা আমি বারবারই বলছি, এগুলো হচ্ছে সেন্টেন্স ইনহ্যান্সারের উপরে ক্লাস, যে আপনি কোনটার সাথে কি লিখলে দেখতে সুন্দর লাগবে, এগুলো হচ্ছে সেন্টেন্স ইনহ্যান্সারের উপরে ক্লাস। আচ্ছা দেখেন বিং অ্যাডমিটেড, আমরা বিং এর জায়গায় এম ইজ আর বসাইছিলাম, সো এরা বিং অ্যাডমিটেড বসাইছে। বিং অ্যাডমিটেডের সাথে কি বসে? টু বসে, অ্যাডমিটেডের সাথে টু বসে, এটাই বসাচ্ছি। হসপিটাল, বিং অ্যাডমিটেড হসপিটাল, মানে হসপিটালে ভর্তি হওয়ার সংখ্যা বেড়ে গেছে। উইথ দ্য ইনক্রিজিং নাম্বার অফ পেশেন্টস, আমরা বলছি দ্য নাম্বার অফ পেশেন্ট অ্যাডমিটেড টু হসপিটাল ইজ ইনক্রিজিং। তারা কি করছে? উইথ দ্য ইনক্রিজিং দিয়ে এটাকে বাড়াই দিয়েছে। হ্যাঁ, ইচ ডে, আমরা এভরিডে ইউজ করেছি, তারা ইচ ডে, প্রত্যেক দিন। তার মানে ইচ ডেটা আপনি ইউজ করলে দেখতে সুন্দর লাগবে। তো একটু নোট করে রাখেন এইভাবে, যে ইচ ডে মানে হচ্ছে আমার এভরিডে, আর পাশে নোট করে রাখবেন নিউইয়র্কস টাইম, এগুলো পাশে নোট করে রাখবেন যে নিউইয়র্কস টাইম এটাকে লিখেছে। তাহলে কি হবে? আমি ব্যাংকের জন্য এগুলো ইউজ করব, ইচ ডে
এইভাবে আমরা ইউজ করব। হ্যাঁ, আর বিসিএস এর জন্য কিভাবে ইউজ করব সেটাও আমরা দেখালাম, আইএলটিএস এর জন্য ব্যাংকের গুলা ইউজ করব। আচ্ছা দেখেন তারপর কি বলছে, দেখেন এরাও লিখেছে হেলথ কেয়ার। আপনি হেলথ কেয়ার লিখেন না, সমস্যা কি? হেলথ কেয়ার মানেই তো স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবা তো বলা নাই, স্বাস্থ্য ব্যবস্থা বলা আছে, তাই আমরা হেলথ সিস্টেম বলেছি। আর এখানে হেলথ কেয়ার মানে স্বাস্থ্যসেবা সিস্টেম, আবার সিস্টেম লিখেছে। তারপরে কি লিখেছে দেখেন, এতটুকু পর্যন্ত ওরা সাবজেক্ট লিখেছে পুরো। দেখেন কত বড় ওরা সাবজেক্ট বানাইছে। কিভাবে বানাইছে? সেন্টেন্স ইনহ্যান্সার ইউজ করে। এখন আমি আপনাকে সেন্টেন্স ইনহ্যান্সার ইউজ করতে গেলে ক্লাসটা আরও 2 ঘন্টা উপরে চলে যেতে হবে, আরও 2 ঘন্টার উপরে চলে যেতে হবে। 2 ঘন্টা আরও ক্লাস নিয়ে আপনি সেন্টেন্স ইনহ্যান্সার শিখতে পারবেন। ওই ক্লাসটা শুধুমাত্র সেন্টেন্স ইনহ্যান্সারের জন্য নিয়ে আসা হবে। ইজ ফেসিং মাউন্টিং চ্যালেঞ্জ। মাউন্টিং চ্যালেঞ্জ আর সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ দুইটাই একই। বিগেস্ট চ্যালেঞ্জ, মাউন্টিং চ্যালেঞ্জ, সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ। মাউন্টিং মানে অনেক বেশি এবং চ্যালেঞ্জ, মাউন্টিং চ্যালেঞ্জ। আবার আমি যদি আল জাজিরার দিকে লক্ষ্য করি, আল জাজিরা দেখেন কতটুকু সুন্দর করে লেখার চেষ্টা করেছে। হসপিটাল অ্যাডমিশন মানে হচ্ছে এই যে হসপিটাল অ্যাডমিশন, আমাদের যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন হাসপাতালে ভর্তি, প্রথমে কি আছে? হাসপাতালে ভর্তি। তারা কি লিখেছে দেখেন, হসপিটাল অ্যাডমিশন, হাসপাতালে ভর্তি। দেখেন কত সুন্দর করে। এরপরে তারা ভার্বটা দিয়েছে, আপনি দেন না, সমস্যা কি? বাকি সাবজেক্টটা কোথায়? দেখেন সাবজেক্টকে 2 ভাগে ভাগ করা যায়। এই যে আমরা এখানে লিখলাম না, এই যে আমরা এখানে লিখলাম না যে একটু মুছে দিই, এই যে এখানে আমরা লিখলাম না যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, দ্য নাম্বার অফ কই, দ্য নাম্বার অফ কই। আপনি নাম্বার অফকে একদম সেন্টেন্সের শেষে নিয়ে যা বসান, সমস্যা কি? আপনি 2 ভাগে ভাগ করে দেন, 2 ভাগে ভাগ করে দিলে দেখতে আরো সুন্দর লাগে। এর উপরেও ক্লাস আছে আপনাদের, কোনো সমস্যা নাই, হাসেন। আচ্ছা দেখেন, হসপিটাল অ্যাডমিশন আর সার্জিং ডেইলি। হসপিটাল অ্যাডমিশন আর সার্জিং ডেইলি, প্রতিদিন হসপিটালে অনেক মানুষ ভর্তি হচ্ছে, প্রতিদিন। ডেইলি মানে হচ্ছে প্রতিদিন। আচ্ছা তারপর হচ্ছে প্লেসিং অ্যান এমনেস স্ট্রিং অন দ্য হেলথ কেয়ার সিস্টেম। প্রেসিং মানে এইখানে, প্লেসিং মানে হচ্ছে এইখানে চাপ সৃষ্টি করা। এটার মানে অনেকগুলোই হয়, প্লেস মানে জায়গা বোঝায়, বাট এখানে প্লেসিং অ্যান এমিনেস, আচ্ছা সরি ইমেন্স। আচ্ছা প্রেসিং অ্যান ইমেন্স স্ট্রেইন। ইমেন্স স্ট্রেইন একটা ফ্রেজাল ভার্ব, সরি একটা ফ্রেজ। এই ফ্রেজ দ্বারা বোঝানো হয় চাপ সৃষ্টি করা। এই ফ্রেজ দ্বারা কি বোঝানো হয়? চাপ সৃষ্টি করা। কোথায়? প্লেসিং এর উপরে, ওই জায়গাটাতে একটা চাপ সৃষ্টি করে। কোন জায়গাটাতে? এই যে আমরা বলছি যে ইমেন্স স্ট্রেইন। ইমেন্স স্ট্রেইন মানে হচ্ছে চাপ সৃষ্টি করা। কিসের উপরে চাপ সৃষ্টি করা? অন দ্য হেলথ কেয়ার। এই যে হেলথ কেয়ার আবার সিস্টেম লিখেছে। হেলথ কেয়ার, হেলথ সিস্টেম সবগুলাই হবে। হ্যাঁ, আপনার যেটা মনে হয় আপনি বসাবেন। কোর্সটা কি 0 থেকে শুরু করবেন? হ্যাঁ, আমাদের তো কোর্সের ক্লাস আছে। আপনি যদি ডেমো ক্লাস দেখতে চান তাহলে এই যে এখান থেকে আপনার ডেমো ক্লাসগুলো পাবেন একদম শুরু থেকে, আপনাকে একদম ভেঙে ভেঙে। এটা তো আসলে ফ্রেজাল ভার্ব ইউজ করতেছেন এবং একটু অ্যাডভান্সে যাচ্ছেন, তো একদম 0 থেকে শুরু হচ্ছে। এই যে দেখেন, বড় বড় সাবজেক্ট দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। এই যে এটার উপরে কমপ্লেক্স দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। এই পুরোটা আপনাকে শেষ করা হবে, 4টা করে প্র্যাকটিস দেওয়া হবে। কম্পাউন্ড বাক্য দিয়ে শেষ করা হবে, 4টা করে প্র্যাকটিস দেওয়া হবে। বুঝতে পেরেছেন? এরকম সিস্টেম। হ্যাঁ, এরকম সিস্টেম আমরা শেখাচ্ছি। আর এখানে আপনি 10টা ক্লাস করবেন। এই যে দেখেন, এই যে দেখেন 10টা ক্লাস। প্র্যাকটিসিং টু পর্যন্ত আপনার কয়টা টপিক শেষ হবে? এই যে দেখেন, একটা টপিক শেষ, 2টা টপিক শেষ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখেছেন কতটা গর্জিয়াস? তো এই 10টা টপিক্সের উপরে আপনি যখন এগুলো দিয়ে শিখে যাবেন, যে মডাল ভার্ব দিয়ে শিখি, ফ্রেজাল ভার্ব দিয়ে শিখি, ইডিওম এন্ড ফ্রেজ দিয়ে ক্লাস শিখি, ন্যারেশন দিয়ে শিখতেছি, তারপরে ভয়েস দিয়ে শিখতেছি। যখন এগুলো শিখবেন 15টা ক্লাস হওয়ার পরে আপনি অটোমেটিকলি পাবেন। যদিও আমাদের ক্লাস সংখ্যা কিন্তু এখানে 30টা টপিক্স আর 35টা ক্লাস হবে মোট। 5টা টপিক্স হচ্ছে একদম রিসেন্ট টপিক্সের উপরে, যেমন এটা একটা রিসেন্ট টপিক্স। 5টা ক্লাস হবে রিসেন্ট টপিক্সের উপর, ওগুলো একদম শেষের দিকে। এইটা হচ্ছে একদম শেষের দিকে এসে আমরা করে দেখাবো, ঠিক আছে? সো দেখেন, অন্যদিকে এইটা শেষ করে ফেলি, আমরা দ্রুত শেষ করি আজকে। হ্যাঁ, আজকে আমরা দ্রুত শেষ করি। এর পাশাপাশি আমরা একটু চেষ্টা করব ফ্রেজাল ভার্ব ইউজ করে করে করা। হ্যাঁ, আসেন। আচ্ছা, আরেকটা জিনিস শুনেন, আমরা শেয়ার দিতে কেন বলি? দেখেন, শেয়ার দেওয়ার মাধ্যমে আপনি একটা গ্রুপ তৈরি করতে পারবেন, আর সেই গ্রুপে আপনি ভালো করে পড়াশোনা করতে পারবেন। আপনার যদি 2টা ফ্রেন্ড, আমি যদি আপনাকে বলি যে আমার ক্লাসমেট 2জন আমার কোর্সেই ভর্তি আছে, কোনো সমস্যা নাই, আমার ক্লাসমেট 2জন আমার কোর্সেই ভর্তি আছে। ইভেন আমি নিজেও তাদের 2জনের সাথে কথা বলি। তারা 2জন যেহেতু আমার সাথে সরাসরি মেসেঞ্জারে অ্যাড করা, তাদের 2জনের সাথেও কথা বলি এবং তারাও আমার হেল্প নেয়, আমিও তাদের হেল্প নিই। ইভেন আমিও তাদের হেল্প নিই। সো এই যে হেল্প নেওয়া নিই, এই হেল্পের জন্য ফ্রেন্ড সার্কেল দরকার। ইভেন কালকে আমাদের একটা পেড ক্লাসে আমাদের একটু বিদ্যুৎ চলে গেছিলো, তারপরে বিদ্যুৎ চলে আসছে। হঠাৎ করে দেখি সবাই সবার সাথে পরিচিত হচ্ছে।
তো আমরা জিজ্ঞেস করলাম আসলে পরিচিত হওয়ার মধ্যে কী কী উপকারিতা, তারা কিন্তু উপকারিতার কথাটা বললো যে আমরা এই উপকারগুলো পাচ্ছি ভাইয়া। একজন সিনিয়র অফিসার আছেন, একজন অফিসার আছেন মানে ব্যাংকের, তাদের সাথে কথা বলতেছি, তাদের সাথে আলোচনা করতেছি, এই উপকারগুলো পাচ্ছি। সো এই যে উপকারগুলো পাওয়া, একে অপরের সাথে কথা বলা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি একা একা চাকরির পরীক্ষায় বলেন বা কোনো জায়গার পরীক্ষা বলেন, একা একা কোনো জিনিস হয় না। যাই হোক, আসেন অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইংলিশ হচ্ছে অন দ্য আদার হ্যান্ড। আবারও মাথায় রাখেন যে সাবজেক্টের পরে ভার্ব বসাবো, আর যেটা যেখানে আছে সেটা সেখানে বসান। দেখেন, কোভিড-19 নতুন ভ্যারিয়েন্টগুলো উদ্বেগ সৃষ্টি করছে। কোভিড-19 নতুন ভ্যারিয়েন্টগুলো, এই যে এর কথাটা লেখা আছে, তাই নতুন ভ্যারিয়েন্টগুলো আগে লিখতে হবে এবং কোভিড-9টা পরে লিখতে হবে, বুঝতে পেরেছেন? তো এর জন্য অফ ইউজ করতে হবে। আর এই যে নতুন ভ্যারিয়েন্ট হচ্ছে নিউ ভ্যারিয়েন্ট, আচ্ছা এগুলো হচ্ছে স্মল লেটারে দিতে হবে। নিউ ভ্যারিয়েন্ট, আচ্ছা নিউ ভ্যারিয়েন্টস, ঠিক আছে, প্লুরাল করবেন, কারণ কেন, এই যে দেখেন ভ্যারিয়েন্টগুলো বলেছে, তাই নিউ ভ্যারিয়েন্টস। তারপরে কি এর অফ, তারপরে কি কোভিড-19। সো এখানে আসলে COVI, হ্যাঁ আই এবং ডি বড় হাতের লিখবেন। তারপরে কি লিখবেন, 19 মানে 19 আর কি। দেখেন সাবজেক্ট হয়ে গেল। এখন আপনি কি করতেছেন, ভার্ব বসাতে চাচ্ছেন। হ্যাঁ, তো যখন ভার্ব বসাতে, সৃষ্টি করেছে, এছে কথাটা লেখা থাকলে আমরা কোন ভার্ব বসাই বলেন তো? কেউ আছে নাকি? এছে কথাটা লেখা থাকলে কোন টেন্স বসাই এইটা বলেন। টেন্স অনুযায়ী ভার্বের ক্লাসে ছিল, আপনাদেরকে তো ওটা ফ্রিও দেওয়া হয়েছে। ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ, ইমেন্স মানে ব্যাপকভাবে, তীব্রভাবে, মারাত্মকভাবে, তারপরে হচ্ছে ইমেন্স মানে অনেক কিছু বোঝাবে, চাপ সৃষ্টি করা বোঝাবে, অনেক কিছু বোঝাবে। হ্যাঁ, ইয়াসিন আরাফাত, আচ্ছা ক্লাস রেকর্ড থাকবে। অবভিয়াসলি ক্লাস রেকর্ড মানে ওভারলোডেড রেকর্ড, 1 বছর পর্যন্ত রেকর্ড থাকবে ক্লাস, 1 বছর পর্যন্ত দেখতে পারবেন। তবে আপনি আমার 35টা ক্লাসের পর আর মনে হয় না যে রেকর্ড দেখতে যাবেন। ইনশাল্লাহ 35টা ক্লাসের পর ইনশাল্লাহ আপনি সব কিছু। যাক, উদ্বেগ সৃষ্টি করছে, করেছে, এছে কথা লেখা থাকলে হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে। আমি হ্যাভ দিলাম, আচ্ছা এখানে হ্যাভ দিলাম। আর সৃষ্টি করা ইংলিশ এখানে আপনি কি দিতে পারেন, কস্ট দিতে পারেন, কস্ট, হ্যাভ কস্ট, হ্যাভ কস্ট। সৃষ্টি করা ইংলিশ আপনি আবার ক্রিয়েটেড দিয়েন না, কস্ট দেন। মানে যে জিনিসগুলো আপনার সৃষ্টি একা একা হয় সেগুলোতে কস্ট দেন। সৃষ্টি করেছে কি, উদ্বেগ সৃষ্টি করেছে, কনসার্ন, উদ্বেগ ইংলিশ কি, কনসার্ন, হ্যাভ কস্ট কনসার্ন। এখন আপনি এইভাবে বলতে পারেন না যে আচ্ছা এই যে এখানে লেখা আছে নতুন ভ্যারিয়েন্টগুলো ও, তো এই ও কথাটা লিখতে আমি ধরেন এখানে ভুলে গেছি, আমি ভুলি না, আমি ইচ্ছা করে করেছি, ও কথাটা আপনি লিখতে ভুলে গেছেন। এখন ও কথাটা আমি যদি লিখতে চাই তাহলে আমাকে এখানে ফার্দার ইউজ করতে হবে, ফার্দার, ঠিক আছে। এখন যদি আপনি ফার্দার না ইউজ করেন, মানে ধরেন এটা আমি ইউজ করব না, তাহলে এই যে হ্যাভের পরে একটা অলসো লিখবেন, হ্যাভের পরে একটা অলসো লিখবেন, মানে এই ভার্ব আর এই ভার্বের পর মাঝ বরাবর একটা অলসো লিখে দিতে হবে, মডাল লিখে হ্যাঁ এগুলো লিখে দিতে হবে, কনজাংশনগুলো লিখে দিতে হবে, বা এগুলোকে অ্যাডভার্ব হিসেবেও ধরা হয়। তো এইভাবে আপনি লিখে দিবেন। আর যদি এটা যদি না লিখেন, আর এটা লিখলে তো আর ওটা লিখতে হবে না, দুইবার আবার লিখে নিয়ে না, তাহলে বাহুল্য দোষে পরিণত হবে, ঠিক আছে। আসেন, এখন এটা তো আমাদের হয়ে গেছে। আর কি উদ্বেগ সৃষ্টি করেছে, আর কোনো কিছু না, কনসার্ন, তো এটা হয়ে গেছে। এখন আসেন পত্রিকা দেখেন কি করেছে। ওই যে আমার ক্লাসে বলেছিল অন দ্য আদার হ্যান্ডের বদলে মেনহুয়েল লেখা যাবে না, আরে এটা তো অন দ্য আদার হ্যান্ড তো নর্মালাইজড। আপনি যদি মেনহুয়েলটা লেখেন তাহলে তো এটা অ্যাডভান্স মানে অ্যাডভান্স। সো আপনি একটা কাজ করেন, অন দ্য আদার হ্যান্ডের বদলে এখন থেকে মেনহুয়েলটা লিখেন। দেখেন অন দ্য আদার হ্যান্ড কে লিখেছে, গার্ডিয়ান পত্রিকা লিখেছে, তাই না, গার্ডিয়ান পত্রিকা লিখেছে। তারপর কি বলছে দেখেন, দ্য ইমার্জেন্স অফ নিউ কোভিড। ইমার্জ মানে কি, এই বলেন তো, ইমার্জ মানে কি শিখাইছিলাম, এখানে তো ইমার্জেন্স আসছে, ইমার্জ মানে কি ছিল বলেন তো? চাটা ঠান্ডা হয়ে গেছে, পড়াতে লেগে ভুলে গেছি আর কি। আসেন, আচ্ছা এখানে দেখেন, আচ্ছা তো মেনহুয়েল, এই যে ইমার্জেন্স মানে ইমার্জ মানে কি, আমরা প্রকাশ পাওয়া, তাই না, প্রকাশ পাওয়াও বোঝানো যায়, বৃদ্ধি পাওয়াও বোঝানো যায়। এখন যদি আমরা
আমাদের ভোকাবুলারি, ওই যে স্টুডেন্টস ভোকাবুলারি নামে একটা বই আছে, তারপর হচ্ছে নিউমেনিক ভোকাবুলারি নামে বই আছে, এই যে ভোকাবুলারি বইগুলো পড়তেছি, অ্যাকুরেট যে অর্থগুলো পড়তেছি, সেই অ্যাকুরেটের অর্থের সাথে পত্রিকার অর্থ যখন আপনি মিলাইতে যাবেন তখন দেখবেন আর হইতেছে না কোনোভাবে, ঠিক আছে? তো পত্রিকার অর্থটা কি? ইমার্জ মানে অবশ্যই প্রকাশ করা, তো এই প্রকাশ করা, আর এটা বলছে বৃদ্ধি পাওয়া, বুঝতে পেরেছেন? অফ নিউ কোভিড-19 ভ্যারিয়েন্টস, নিউ কোভিড-19 ভ্যারিয়েন্স বৃদ্ধি পেয়েছে, এবং কি বলেছে ভ্যারিয়েন্স কি করেছে? হ্যাজ, আমরা হ্যাভ দিয়েছিলাম, এরা হ্যাজ দিয়েছে, কারণ আমরা হ্যাভ দেওয়ার মধ্যে একটা কারণ ছিল, এখানে আমরা দুইটা জিনিস লিখেছি। অ্যাডেড টু দ্য কনসার্ন, অ্যাডেড টু দ্য কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ বৃদ্ধি পাওয়া, অ্যাডেড টু দ্য কনসার্ন মানে উদ্বেগ বৃদ্ধি পাওয়া। আমরা উদ্বেগ বৃদ্ধি পাওয়ার ইংলিশটা কি লিখেছিলাম বলেন তো? হ্যাভ কজ কনসার্ন, কস্ট কনসার্ন মানে হচ্ছে সৃষ্টি করা বা বৃদ্ধি পাওয়া। তারা কি বলতেছে? অ্যাডেড টু দ্য কনসার্ন মানে বৃদ্ধি পাওয়া। তো আপনি এইটা লিখে নেন না যে আমরা ওইটার বদলে এখন থেকে এইটা লিখবো, যেটা আপনি খাতার মধ্যে লিখেছেন ওইটার বদলে আমরা কি লিখবো? অ্যাডেড টু দ্য কনসার্ন। দেখেন এর মানেই হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো এই জিনিসগুলো আমাদের সেন্টেন্স ইনহ্যান্সারে শেখানো হয়, এই জিনিসগুলো আমাদের সেন্টেন্স ইনহ্যান্সারের ক্লাসে শেখানো হবে। আচ্ছা, মেইন হুইল এইটাও আমাদের সেন্টেন্স ইনহ্যান্সারে আছে, হ্যাঁ। সো মেইন হুইল কি বলছে? নিউ ভ্যারিয়েন্টস অফ কোভিড-19, এই যে আমরা নিউ ভ্যারিয়েন্টস অফ কোভিড-19 যেটা আমরা করেছিলাম, যেহেতু এখানে অনেকগুলো ভ্যারিয়েন্টসের কথা বলা হচ্ছে এই জন্য আর বসেছে, আর আমরাও আর বসাইছিলাম। রাইজিং, রাইজিং মানে হচ্ছে রেজিং, রেজিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। দেখেন এখানে আসলে রেজিংটা বসে কি বসে না এই নিয়ে আমি একটু কথা বলি আপনাদের সাথে, হ্যাঁ। ধরেন কোনো একটা মানে জিনিসের বস্তুবাচক আছে, সাবজেক্ট কি? বস্তুবাচক। কি বলছে? দ্য নিউ ভ্যারিয়েন্ট অফ কোভিড-19, কোভিড-19 একটা বস্তুবাচক জিনিস। বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে রাইজিং ইউজ করতে হয়, মানে রেজ, এই যে রেজিং এটাও ইউজ করেছে, এইটা হয় না। আমরা কি আমাদের গ্রামাটিক্যাল ভার্সন অনুযায়ী এই রেজিংটা দিই না। তো এটা যে বসালে ভুল হবে এমনটাও না, এখানে বসাচ্ছে কোভিড-19 একা একাই বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাকে বৃদ্ধি করতে হচ্ছে না। তার মানে এটা হচ্ছে তারা বস্তু না, এটাকে ব্যক্তি হিসাবে তারা ধরে রেখেছে, এই জন্য রেজিং ইউজ করেছে। আর বস্তু হিসেবে ধরলে RISING, রাইজিং। ধরেন আপনি হাত তুলেছেন, তো আপনি একজন ব্যক্তি না, তো হি রেজড হিজ হ্যান্ড, ঠিক আছে? আই রেজড মাই হ্যান্ড, আমি আমার হাত তুলেছিলাম। এখন দেখেন এখানে ঘটনা হচ্ছে রেজড কখন বসে? রেজ যখন ব্যক্তিবাচক হয়। কিন্তু যদি আপনি বলেন সূর্য পশ্চিম দিকে ওঠে, দ্য সান পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস, তখন কি বলেন? রাইজেস, এই আর এর পরে কি এ দেন নাকি RISIS এরকম করে দেন, RISIS এরকম করে দেন, তাই না? রাইজেস। সো দুই রকমের সিস্টেম আছে, এটার উপরে আপনাদেরকে ক্লাস দিয়ে দেবো, একটা ছোট্ট একটা ক্লাস আছে ওইটা দিয়ে দেবো। আর এটার উপরে ক্লাস আছে তো সেন্টেন্স ইনহ্যান্সার, এটার উপরে ব্যাপক ক্লাস আছে। আচ্ছা, দ্য অ্যাপিয়ারেন্স, আচ্ছা এটা তো গেল। ফ্রেশ কনসার্ন, ফ্রেশ কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ বাড়ানো, অ্যামং দ্য হেলথ এক্সপার্ট, হেলথ এক্সপার্টদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, আর কিচ্ছু না। এখন বলতে পারেন ফ্রেশ মানে তো নতুন বোঝাচ্ছে, হ্যাঁ। ফ্রেশ কনসার্ন মানে হচ্ছে মানে সৃষ্টি করা, এইটা হচ্ছে ফ্রেশ কনসার্ন মানে উদ্বেগ সৃষ্টি করা। আপনি নিউ যেটা আছে, এই নিউ আর ফ্রেশ একই জিনিস, কিন্তু ফ্রেশটা ম্যাক্সিমাম দেখবেন যে ইউজ হয়েছে সৃষ্টি করা অর্থে। ফ্রেশ কনসার্ন মানে সৃষ্টি করেছে, এবং দ্য হেলথ এক্সপার্টদের মধ্যে একটা উদ্বেগের কারণ সৃষ্টি করেছে, এরকম করে বোঝাবে। নিচেরটা একটু আসেন, দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য নিউ কোভিড-19 ভ্যারিয়েন্টস। এখানে দেখেন অ্যাপিয়ারেন্স অফ নিউ কোভিড-19 ভ্যারিয়েন্টস, তো অ্যাপিয়ারেন্সটা ইউজ করেছে, ঠিক আছে? মানে এখানে এটা হচ্ছে সেন্টেন্স ইনহ্যান্সার, এতটুকু হচ্ছে সেন্টেন্স ইনহ্যান্সার, এগুলো ইউজ করলে দেখতে সুন্দর লাগে। কোভিড-19 ভ্যারিয়েন্টস হ্যাজ অলসো, এই যে দেখেন হ্যাজের পরে অলসো ইউজ করেছে, হ্যাজ অলসো বিকাম আ কজ। এই যে দেখেন কজ, আমি বললাম না সৃষ্টি করা বোঝায় না, কজ ফর অরি, চিন্তার ভাঁজ, চিন্তার ভাঁজ, ফর অরি, কজ ফর অজ মানে চিন্তার ভাঁজ সৃষ্টি করা, যদিও এটা এখানে ফ্রেজ হিসেবেই তারা ইউজ করেছে। আর কজ ফর অরি মানে চিন্তার ভাঁজ সৃষ্টি করেছে, মানে কপালের ভাঁজ যেটাকে বলা হয়, কজ ফর অরি মানে কপালের ভাঁজ সৃষ্টি করেছে, বুঝতে পেরেছেন? অন দ্য আদার হ্যান্ড কোভিড-19 হ্যাজ বিন ক্রিয়েটিং নিউ ভ্যারিয়েন্ট, না এই ক্ষেত্রে ক্রিয়েটিংটা ইউজ করবেন না। কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়েটিং ইউজ করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে মেকিং ইউজ করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে কজিং ইউজ করা যায় না। প্রত্যেকটার উপরে আসলে ক্লাস দেওয়া দরকার। আমরা মেক আর ক্রিয়েটটা দিয়েছি, আমরা এরপরে কজেরটা নিয়ে আসবো, মেক, কজ এবং ক্রিয়েট কোন কোন জায়গায় ইউজ করতে পারবো, কোন কোন জায়গায় ইউজ করতে পারবো না, সেগুলো নিয়ে আসবো ক্লাসে। সো ওগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ, ওগুলো নিয়ে আসবো। তো এটা হয়ে গেল আমাদের পত্রিকা ভার্সন। আসেন এখানে দেখেন ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকলেও, আচ্ছা এখন দেখেন
এই যে থাকলেও কথাগুলো লেখা থাকে এর মানে হচ্ছে অলদো, এর মানে কি অলদো। অলদো, হ্যাঁ। আচ্ছা, আমরা জানি যদিও কথাটা লেখা থাকলে অলদো হয়, কিন্তু আমরা শুধু যদিও কথা লেখা থাকলে অলদো দিব না, তাহলে থাকলেও, তাহলেও এই কথাগুলো লেখা থাকলে, তাহলে কথাগুলো লেখা থাকলে ইফ দিব, আর থাকলেও কথাগুলো লেখা থাকলে অলদো দিব। ঠিক আছে, কালকের একটা ক্লাস ছিল, কালকে আপনাদের মনে হয় পেড ছিল না, ওটা পেড ক্লাসে ছিল। এই যে যদি মনে হলেও, হলেও এই কথাটা লেখা থাকলে আমরা ইফ বসাই, কি বসাই? ইফ বসাই। আর থাকলে, যদিও এই কথাটা লেখা থাকলে অলদো বসাই। আর এই যে থাকলেও, থাকলেও, হলেও, এই কথাগুলো লেখা থাকলে, আচ্ছা হলেও কথা, থাকলেও, হলেও না, এই হলেও হচ্ছে ইফ ওইটা। আচ্ছা, থাকলে কথাটা লেখা থাকলে, একটু আরেকবার ক্লিয়ার করে দিই, এটা না ক্লিয়ার করলে আসলে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং শেখাটা একদমই বৃথা হবে। একটু ভালো করে বোঝাই। ধরেন এখানে আপনার লেখা আছে থাকলেও, থাকলে, থাকলে কথাটা লেখা থাকলে আপনি ইফ দিয়ে শুরু করবেন, কিন্তু আপনি যদি লেখা আছে থাকলেও, থাকলেও এই কথাটা লেখা থাকলে আপনি অলদো দিয়ে শুরু করবেন। কি দিয়ে শুরু করবেন? অলদো দিয়ে শুরু করবেন, অলদো দিয়ে শুরু করবেন। এই যে দেখেন ও, এরকম কথা লেখা থাকলে, হ্যাঁ, হলে কথাটা লেখা থাকলে ইফ দিয়ে শুরু করবেন, আর হলেও কথাটা লেখা থাকলে ইয়া দিয়ে শুরু করবেন, অলদো দিয়ে। মানে হলেও, এই যে হলেও, এটা অলদো দিয়ে, আর হলে কথাটা ইফ দিয়ে, এই যে দেখেন ইফ দিয়ে। ঠিক আছে, এরকম এরকম করে লিখবেন। এইগুলো জিনিসগুলো একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোতে আসলে আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, এখন আমরা সেন্টেন্স শুরু করব কি থাকলেও, কথাটা কি লেখা আছে? থাকলেও, তার মানে আপনাকে অলদো দিয়ে শুরু করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা আসেন, আজ কততম ক্লাস চলতেছে? আজকে তো ফ্রি ক্লাস চলতেছে, 2টা ক্লাস হয়েছে নতুন ব্যাচে, মাত্র 2টা ক্লাস হয়েছে, রেকর্ড আছে, ওগুলো দেখে নিতে পারবেন। আজকে ফ্রি ক্লাস চলতেছে। হ্যান্ড লিখেন নাই? হ্যান্ড লিখেন নাই? ও আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড লিখি নাই, তাই না? বলেছি বাট লিখি নাই। ওগুলো আসলে মিস্টেক, বাই চান্স মিস্টেক আর কি। যাই হোক, আচ্ছা, ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকলেও, থাকলেও লেখা থাকলে কি বসাবো? অলদো। আচ্ছা, অলদো, অলদো লিখলাম, লিখার পরে এখানে একটা কমা দিতে হবে। বুঝতে পেরেছেন? এখন দেখেন, ভ্যাকসিন কার্যক্রম, এইটা আপনি দিতে পারেন ভ্যাকসিন ইমপ্লিমেন্টিং, এটা দিতে পারেন। কিন্তু আমরা এখন একটা নতুন জিনিস শিখতে যাব। ভ্যাকসিন কার্যক্রম ইংলিশটা একসাথে লিখলে কি হবে? ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমরা এইভাবে লিখবো না, যে ভ্যাকসিন আলাদা লিখবো, মানে ভ্যাকসিন আলাদা লিখবো, ভ্যাকসিন, থামেন, হ্যাঁ, ভ্যাকসিন আলাদা লিখবো, থামেন। আচ্ছা, ভ্যাকসিন ইমপ্লিমেন্টেশন, এটা ওইটা লিখলে একটু দেখতে অসুন্দর লাগে, এই জন্য ভ্যাকসিন ইমপ্লিমেন্টেশন না, ভ্যাকসিনেশন এটাই লিখেন, সমস্যা নাই। ভ্যাকসিনেশন লিখেন, মানে ভ্যাকসিন কার্যক্রম একসাথে লিখলাম। বুঝে গেছে? মানে কিছু জিনিস আছে একদম ছোট করে লেখা যায়, যে আমরা সমাস পড়ি না, এই সমাসবদ্ধ শব্দ এগুলা। আর ভ্যাকসিন ইমপ্লিমেন্টেশন লিখলে অনেক বড় শব্দ হয়ে যায়। আচ্ছা, থাকলেও ই ভ্যাকসিনেশন গোয়িং অন, আচ্ছা এটা হচ্ছে ভ্যাকসিনেশন অন গোয়িং, চলমান ইংলিশ হচ্ছে অন গোয়িং, চলমান ইংলিশ হচ্ছে ভ্যাকসিনেশন, হ্যাঁ, অন গোয়িং দিলেই হবে। আচ্ছা, ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান থাকলেও, এখন অন গোয়িং দিলে আসলে ভার্ব আসবে না, তো আমরা এখানে দিব কি আর। আচ্ছা, এখানে অনেকগুলা ভ্যাকসিনের কথা বলা আছে, হ্যাঁ, এই জন্য ভ্যাকসিনেশন আর দিলাম। এখানে ভার্ব নাই, যে সেন্টেন্সের ভার্ব নাই সেই সেন্টেন্সে আপনি এম ইজ আর দিতে পারেন, সো এখানে আর দিই না, ইজ দিব। ভ্যাকসিনেশন ইজ গোয়িং অন, অন গোয়িং, গোয়িং অন গোয়িং একই জিনিস। ভ্যাকসিনেশন ইজ গোয়িং অন, চলমান। তো এইখানে বা গোয়িং অন গোয়িং দিলেও হবে, ভ্যাকসিনেশন ইজ অন গোয়িং এটা দিলেও হবে, আপনি দুইটাই একই জিনিস, হ্যাঁ, কোনো পার্থক্য নাই। একটা হচ্ছে নর্মাল ভার্ব, একটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। একটা হচ্ছে ভ্যাকসিনেশন ইজ অন গোয়িং, দেন এটা দিলেই হবে, হ্যাঁ, ও সরি, অন গোয়িং। আচ্ছা, এরপরে আপনাদের হোমওয়ার্ক আছে, ভাবেন না হোমওয়ার্ক নাই, এরপর আপনাদের হোমওয়ার্ক আছে। এই যে দেখেন,
আমরা আপনাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এগুলো বসে বসে বাড়িতে বসে বসে করবেন আপনারা। হ্যাঁ, এই যে দেখেন এগুলার অর্থ দেওয়া আছে, নিচে ইংরেজি করা আছে, বাংলার ইংরেজি করা আছে, আপনি শুধু এটা করবেন বসে। হ্যাঁ, এই যে অনুচ্ছেদ 1, তারপরে কি অনুচ্ছেদ 2, ব্যবস্থার উপরে চাপ, কি ব্যবস্থার উপরে চাপ, স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ। তো এই যে স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ, এগুলো এই যে এগুলো করা আছে, এগুলো বাসায় বসে বসে একটু করবেন। হ্যাঁ, শুধু সাবজেক্টের পর ভার্ব লিখবেন, এতটুকু মাথায় রাখেন। আর যদি মনে হয় যে আরো একটু ক্লাস দেখবো, তাহলে আমাদের অনেকগুলো ক্লাস আছে, আপনি সেই ক্লাসগুলো দেখেন। হ্যাঁ, অনেকগুলো ক্লাস আছে, শুরু থেকে ক্লাস আছে। তো দেখেন এইখানে আমরা এটা লিখলাম, লেখার পরে আপনি এখানে একটা কমা দিবেন, কারণ অলদো দিয়ে শুরু করলে তারপরে ভার্ব বসাইলে, ভার্বের পর অবজেক্ট বসাইলে এখানে একটা কমা দিতে হয়, তাই আমরা কমা দিয়েছি। ঠিক আছে, অলদো ভ্যাকসিন প্রোগ্রাম সুন্দর লিখেছেন উনি, এই যে কামরুন নাহার, হ্যাঁ লিখেছেন কামরুন নাহার, উনি লিখেছেন ভ্যাকসিনেশন প্রোগ্রাম। প্রোগ্রাম বলা যায়, হ্যাঁ প্রোগ্রাম বলা যায়, প্রোগ্রাম আর অনগোয়িং, হ্যাঁ আর অনগোয়িং, প্রোগ্রামস, উনি প্রোগ্রামস লিখেছেন, আমি ভ্যাকসিনেশন লিখেছি তাই ইজ দিয়েছি, উনি অনেকগুলা প্রোগ্রামের কথা বলেছেন, তাই প্রোগ্রামস আর গোয়িং। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন থাকলেও, তারপর কি দেখেন থাকলেও এতটুকুর পরে সচেতনতা বৃদ্ধির, সচেতনতার অভাব এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের গাফলতির কারণে, গাফলতির ফলে সংক্রামক আরও বাড়ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে ধরেন এখন আমি কোনটা লিখব, যে এই যে এইখানে লিখতেছে যে সচেতনতার অভাব এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের গাফলতির ফলে, গাফলতির ফলে সংক্রামক আরও বাড়ছে, এগুলো অনেক জটিল সেন্টেন্স। এই জটিল সেন্টেন্সকে বলা হয় কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের একটা আবির্ভাব, এটার উপরেও আমাদের ক্লাস আছে। তো আমরা এখন কি করব, অনেকভাবেই লেখা যায়, আপনি এখানে ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড এগুলা লিখতে পারেন, যেটা আছে এটা লিখতে পারেন। তো এখান থেকে আমরা লিখবো এই ফলের আগ থেকে, ফলে এটা আরেকটা সেন্টেন্স ধরে নিব, ফলে ওইটা একটা ফলাফল ধরে নিব। তো এখন এবং লেখা থাকলে আপনি সবসময় পিছন দিক থেকে শুরু করবেন, যে এইটা লিখবো, তারপরে এইটা লিখবো, তারপরে এইটা লিখবো, তারপরে বাকিটা লিখবো। ঠিক আছে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের শেষ দিক থেকে শুরু করতে হয়। চলেন, গাফলতি, গাফলতির ইংলিশ হচ্ছে নেগলিজেন্স, এটা ইউজ করতে পারেন, নেগলিজেন্স মানে নেগেটিভ, নেগলিজেন্স কিসের, গ্রহণে, নেগলিজেন্স, নেগলিজেন্সের সাথে যে প্রেপজিশনটা বসে সেটা হচ্ছে ইন, নেগলিজেন্স ইন টেকিং, টেক যেটা গ্রহণ, টেকিং এর সাথে আইএনজি বসবে। কেন বসবে আইএনজি? ওই যে একটা প্রেপজিশনের আগে দিয়েছেন, এই জন্য ভার্বের সাথে আইএনজি, নেগলিজেন্স ইন টেকিং। আচ্ছা, কি কি গ্রহণে, যে দেখেন গাফলতি গ্রহণের কি, নেগলিজেন্স ইন টেকিং, হ্যাঁ আর ব্যবস্থা, ব্যবস্থা ইংলিশ কি হবে, নেগলিজেন্স ইন টেকিং ব্যবস্থা, ব্যবস্থা ইংলিশ কি হবে, ব্যবস্থা ইংলিশটা একটু পরে আসবে। এই যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে গাফলতির কারণে। আচ্ছা, সচেতনতার অভাব এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, তো সচেতনতার অভাব এবং দিয়ে লেখা আছে, সচেতনতার অভাব একটা আর প্রতিরোধমূলক ব্যবস্থা আরেকটা। তো এবং এর আগেরটা লিখেন ল্যাক অফ, অভাব ইংলিশ কি, ল্যাক অফ, ল্যাকের সাথে অফ বসে, ল্যাক অফ অ্যাওয়ারনেস, ল্যাক অফ অ্যাওয়ারনেস মানে সচেতনতার অভাব, এবং অ্যান্ড এই প্রতিরোধ হচ্ছে প্রিভেন্ট, প্রতিরোধ ইংলিশ কি, প্রিভেন্ট, প্রিভেন্ট। অনেক ওয়ার্ড দেওয়া যায়, আমরা আপনারা একটু দেওয়ার চেষ্টা করেন, যেমন এই যে দেখেন কামরুন না লিখেছে, অলদো এর পরে কমা হয় না, বরং বাক্যের দ্বিতীয়, ও হ্যাঁ 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 সরি 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 সরি, অলদের পরে কমা হবে না, অলদের পরে কমা হবে না, এই যে এখানে কমা হবে, সরি, ঠিক আছে, হ্যাঁ 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 আমি ওটা ভুল করে অলদের পরে কমা দিয়ে দিয়েছি, অলদো ভ্যাকসিনেশন, হ্যাঁ অলদো ভ্যাকসিনেশন, হ্যাঁ এই যে এখানে কমা হবে, সরি এই যে কমা দিয়েছে এখানে, তো অলদোর পরে কমা হবে না, অলদো ভ্যাকসিনেশন ইজ গোয়িং অন। থ্যাংক ইউ আপনাকে আহমেদ সজীব, অনেক অনেক ধন্যবাদ। এটা আসলে মিস্টেক হয়, বাই চান্স মিস্টেক হয়ে গেছে, অলদোর পরে কমা দিয়ে দিয়েছি, ওই যে বারবার অ্যাডভার্ব লিখতেছি শুরুতে, এই জন্য কমা দিয়ে ফেলছি। যাই হোক, নেগলিজেন্স ইন টেকিং ইন ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেন্ট, প্রিভেন্ট এটা লিখলে হবে না, কারণ এখানে মূলক কথাটা লেখা আছে, তাই প্রিভেন্টের সাথে TIVE যুক্ত করে অ্যাডজেক্টিভ করে ফেলতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা, এখন ব্যবস্থা ইংলিশ কি লিখতে পারেন আপনি, আপনি একটু বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা ইংলিশ কি লিখতে পারেন, ব্যবস্থা, ব্যবস্থা ইংলিশ আমরা মেজার্স দিতে পারি, সিস্টেম দিতে পারি, যেটা ইচ্ছে সেটা দেন, সিস্টেম দিলাম,
ঠিক আছে, সিস্টেম দিলাম। এখন হয়ে গেছে কাহিনী। এখন কি, ফলে এই কথাটা লেখা আছে, তো কোনো সেন্টেন্সের শেষে যখন মাঝে যখন ফলে কথাটা লেখা থাকবে তখন আমরা কি বসাবো? আমার যদি পেড ক্লাসে কেউ থেকে থাকেন তাহলে অবভিয়াসলি একটু কমেন্টস করেন, ফলে কথাটা লেখা থাকলে কে বসাবো। আর তাছাড়া প্রিয়া দাস আপনি খুব বেশি ইয়াতে ছিলেন। আচ্ছা, আমাদের এখানে মমিনুল ইসলাম মমিন উনি লিখেছেন ডিউ টু স্কেয়ার্স অফ অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেন্টিং ম্যানেজমেন্ট প্রতিরোধমূলক ব্যবস্থা তো ম্যানেজমেন্ট দিতে পারেন, মানে ওটা সুন্দর লাগে তাই না, ম্যানেজমেন্ট দিতে পারেন, খুবই সুন্দর হয়েছে। মানে ব্যবস্থা ইংলিশ আসলে সিস্টেম অথবা মেজার্স আমরা দিতে পারি, তো উনি ম্যানেজমেন্ট দিয়েছেন, মানে সুন্দর করেছেন। দ্য ইনফেকশন আর রাইজিং, হ্যাঁ দ্য ইনফেকশন আর রাইজিং এটা দিতে পারেন, দ্য ইনফেকশন আর রাইজিং। আমরা কি করেছি শেষ দিক থেকে নিচ্ছি, তো ফলে দ্য ইনফেকশন আর রাইজিং, ফলের ইংলিশটা কি দিতে পারি একটু যদি আমাদেরকে কমেন্টস করেন যে এই ফলের ইংলিশটা আমরা কি দিয়ে করেছিলাম। দেখেন, আপনার যদি সেন্টেন্সের মাঝে ফলে কথাটা লেখা থাকে তাহলে অ্যাজ এ রেজাল্ট মেজাল দেওয়াটা সব থেকে বড় ভুল এনারা করেছে। দেখেন, দ্য ইনফ্লেকশন আর রাইজিং থ্রু দ্য ভ্যাকসিনেশন ক্যাম্পেইনস আর অন গোয়িং, হ্যাঁ মানে এটাও হবে, ওনারা একটু উল্টা করে দিয়েছেন, মানে এটা পিছন দিকে নিয়ে গেছেন, ওটা সামনের দিকে নিয়ে আসছেন, ঠিক আছে, এইভাবে হবে। তো দেখেন, আর কজিং মানে হচ্ছে ফলে, আর কজিং সংক্রামণ মানে হচ্ছে ইনফেকশন, আর কজিং ইনফেকশন, যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে অনুবাদ করা শিখেন। হ্যাঁ, মানে আপনার মাথায় আসছে আবারও বাড়ছে ইংলিশ হচ্ছে ইজ ইনক্রিজিং দেন, অথবা এখানে আসলে বাড়ছে ইংলিশটা হচ্ছে টু রাইজ দিতে পারতাম, বাড়ছে ইংলিশ হচ্ছে ইজ ইনক্রিজিং দিলে এখানে আবার একটা ভার্ব বসাচ্ছে। অলরেডি আমরা এখানে একটা ভার্ব বসাইছি, এই যে যেমন এখানে একটা ভার্ব বসাইছি, এই যে এখানে একটা ভার্ব বসাইছি, তারপরে নেগলিজেন্ট টেকিং এই যে এখানে একটা ভার্ব বসাইছি, ইন টেকিং অ্যান্ড মেজার্স। আচ্ছা, এই যে আর কজিং এখানে একটা ভার্ব বসাইছি, আবার যদি আপনি আর দেন দেখতে খারাপ লাগে, তাই আর না দিয়ে টু দিবেন অথবা রাইজিং দিবেন, মানে এই যে এরকম রাইজিং আইএনজি দিবেন। আর একটা ভার্ব যখন আপনি বসায় ফেলবেন তখন আবার ভার্ব বসাতে পারবেন না, ওই ভার্বের আগে হয় টু দিতে হবে অথবা ওই ভার্বকে আইএনজি দিয়ে করতে হবে, বুঝতে পেরেছেন এতটুকু। হ্যাঁ, এগেইন আবারও ইংলিশ হচ্ছে এগেইন। তো এইটা আমরা লিখতে পারি, মানে জাস্ট হচ্ছে আমরা আপনাকে থিমসটা দেখাইলাম যে আপনি কোন থিমসে লিখবেন, ঠিক আছে কি। হ্যাঁ, ডিউ টু, ওকে, প্রিভেন্টিভ মেজার, হ্যাঁ এই যে আহমেদ সজীব লিখেছেন, আমরা মেজার দিয়ে কিন্তু করলে সুন্দর লাগে, প্রিভেন্টিভ মেজার আমরা সিস্টেম লিখেছি, প্রিভেন্টিভ মেজার লিখলে আরো সুন্দর লাগবে। তো এটাকে অনেকভাবে লেখা যায়, আপনি অলদো লিখলেন, অলদো লেখার পর এই কমার আগে এই যে নেগলিজেন্স ইন টেকিং এইটা পুরোটা লিখে তারপরে ভ্যাকসিনেশন ইজ অনগোয়িং এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, এগুলাও লিখতে পারেন, কোন অনেকভাবে লেখা যায়। আমরা একটু যদি পত্রিকাগুলো দেখে আসি, 3টা পত্রিকা আমাদের সামনে এসে গেছে, এই 3টা পত্রিকা কি, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইম, আল জাজিরা। দেখেন, আমরা আল জাজিরা থেকে এটা নিয়েছিলাম, ডেস্টিনেশনস এটা নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা আসেন, আচ্ছা দেখেন, ডিসপাইট অনগোয়িং ভ্যাকসিনেশন, দেখেন ওরাও ভ্যাকসিনেশনই দিয়েছে, আমরা অলদো ভ্যাকসিনেশন ইজ অনগোয়িং লিখেছি, তারা কি লিখেছে ডিসপাইট অনগোয়িং, ডিসপাইটের পরপরই তারা অনগোয়িংটা ইউজ করেছে। ভ্যাকসিনেশন ক্যাম্পেইনস প্রচার কার্যক্রম, আচ্ছা ক্যাম্পেইনস দিলে কিন্তু একটা সুন্দর ওয়ার্ড আসে, এটা মানে হচ্ছে কার্যক্রম, এটা কিন্তু আরো সুন্দর। ওই যে আমরা কার্যক্রমটা বলতেছি না, প্রোগ্রামস, এর বদলে আপনি যদি ক্যাম্পেইনস ইউজ করেন খুবই দারুণ লাগে দেখতে। যাই হোক, ক্যাম্পেইনস এটাকে তারা এটাকে একটা অবজেক্ট বানায় সামনের দিকে নিয়ে চলে গেছে। তারপর কি বলছে, আ ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড নেগলিজেন্স ইন প্রিভেন্টিভ, এই যে আমরা নিয়েছি তাদেরটা, দেখছেন আমাদের মতন হচ্ছে প্রিভেন্টিভ, এই যে মেজার্স দেখেছেন। তারপরে কি বলতেছে, আর ড্রাইভিং আ রিসার্জেন্স মানে হচ্ছে পুনরুত্থান, রিসার্জেন্স ইন ইনফেকশনের পুনরুত্থান হয়েছে। আচ্ছা, এখানে ড্রাইভিং ইউজ করেছে, মানে হচ্ছে পরিচালনা করা, এটার মানে হচ্ছে পরিচালনা করা, বুঝতে পেরেছেন। ড্রাইভিং আ রিসার্জেন্স মানে নতুন একটা কিছু পরিচালনা করতেছে বা পুনরুত্থান পরিচালনা করছে, ইনফেকশনের পরিচালনা করছে, অনেকভাবে লেখা যায়। এরা কাজটা করেছে কি, এটা যদি আমি আপনাকে একটু বোঝায় বলি, যে এরা একটা অবজেক্ট বানাইছে, এই অবজেক্টটাকে তারা সামনের দিকে দিয়ে দিয়েছে, যে এটাকে আমাদের অবজেক্ট বানায় রাখছি, এটা আমাদের সামনের দিকে থাকবে। তারপরে এই যে আ ল্যাক অফ অ্যান্ড এইটাকে পুরোটাকে আমরা একটা ভার্ব বানাই দিয়েছি, এই সাবজেক্ট বানাই দিয়েছি।
সো অবজেক্ট এবং সাবজেক্ট বাছাই করারও একটা ক্লাস আছে, যে আপনি সাবজেক্টকে ভেঙে 2 ভাগে ভাগ করতে পারবেন, আবার অবজেক্টকে ভেঙে 2 ভাগে ভাগ করতে পারবেন। একবারে এগুলো ধরতে পারবেন না। আমাদের যারা 10টা 15টা ক্লাস করেছে তারা ধরতে পারতেছে এগুলো এখন, কিন্তু আপনাদের এখন প্রথম ক্লাসেই যদি আমি ভাঙাভাঙি শুরু করি তাহলে ক্লাসটা আরও বড় হয়ে যাবে। অ্যান্ড আর দেখেছেন, তারপরে হচ্ছে ড্রাইভিং, আর এই যে এখানে ভার্বটা বসাইছে জাস্ট, আর কিচ্ছু না। দেখেন নিচেরটা দেখেন, আমরা যেটা বসাইছি অলদো তারাও বসাইছে, অ্যান্ড ভ্যাকসিনস এটা তারা বসাইছে, আর এখানে ভ্যাকসিনসটাকে প্লুরাল করা হয়েছে এর জন্য আর বসাইছে। আর বিং, ওদের কাহিনী খালি বিং বসানো, আর বিং মানে ওরা বোঝাতে চাচ্ছে যে এগুলো একা একা কাজ করতে পারে না। একটু আগে বললো তারা যে কোভিড-19 একা একা কাজ করতে পারে, এখন আবার ভ্যাকসিনের কাজ আছে, ভ্যাকসিন একা একা কাজ করতে পারে না, তাই এটাকে প্যাসিভ ভয়েস করেছে। আর কি বলছে, অ্যাডমিনিস্ট্রেট, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেট, আর বিং অ্যাডমিনিস্ট্রেট মানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ভ্যাকসিন আর বিং অ্যাডমিনিস্ট্রেট, অ্যাডমিনিস্ট্রেট মানে প্রশাসন, মানে অ্যাডমিনিস্ট্রেট মানে হচ্ছে এখানে মূল চাবিকাঠি হিসেবে কাজ করছে। রাইজিং ইনফেকশন, ইনফেকশন রাইজিংয়ের ক্ষেত্রে কাজ করছে। ক্যান বি হতে পারে। অ্যাট্রিবিউট টু লিমিট, অ্যাট্রিবিউট টু লিমিট মানে হচ্ছে সমর্থন করা। এইটাকে মানে এইটা আসলে আপনি যদি পুরোপুরি নিউ ওয়ার্কস টাইমের মতন লিখতে যান তাহলে আপনাকে 15টা ক্লাসে আসতে হবে। যেমন হচ্ছে আমি যদি এটা আপনাকে দেখাই, এই 15টা ক্লাসের মধ্যে আপনাকে আসতে হবে আগে। এই 15টা ক্লাসে আসার পরে আপনি পুরো ধরে ধরে করতে পারবেন। যেমন এই 15টা ক্লাসের মধ্যে আপনাকে আসতে হবে, আসলে পেয়ে যাবেন যে ওদের আসলে ক্যাটাগরিটা কি, ওই ক্যাটাগরিটা ধরতে পারবেন। কিন্তু এখন যখন আমি ধরাই দেবো তখন আপনি ধরতে পারবেন না যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব। এটা হচ্ছে নিউ ওয়ার্কস টাইমের একটা কাহিনী। আর এই নিউ ওয়ার্কস টাইম কেন পড়বো, আমাদের আইবি এর এক্সামগুলোর জন্য, প্রিলির এক্সামগুলোর জন্য, প্রিলির এক্সামগুলোর জন্য, বুঝতে পেরেছেন? আচ্ছা 47 বিসিএসের জন্য আবুল কাসেম লিখেছে 47 বিসিএসের জন্য কোর্স আছে। আমার কোর্সটাই আপনি 46 বিসিএসে কমপ্লিট করে ফেলেন, 47 বিসিএস পর্যন্ত আপনার লাইভ রেকর্ড থাকবে, আপনার 47 বিসিএসের জন্য আর কোনো কিছু লাগবে না। ইনফেকশন ক্যান বি অ্যাট্রিবিউট টু লিমিট অ্যাওয়ারনেস অ্যান্ড মানে এখানে অ্যাট্রিবিউটেড মানে হচ্ছে পরিচালনা করা, বুঝতে পারবেন কি লিমিট পরিচালনা করতেছে, মানে সীমিত জিনিস পরিচালনা করতেছে। অ্যাওয়ারনেস সচেতনতা, অ্যান্ড ডিসগার্ডস ফর দ্য প্রিভেন্টিভ অ্যাকশনস, ডিসগার্ড ফর দ্য মানে প্রিভেন্টিভ অ্যাকশন থেকে ডিসগার্ড মানে হচ্ছে আলাদা করে দেওয়া। এই ডিসগার্ড মানে হচ্ছে আলাদা করে দেওয়া। আমরা যে ডিসকোড পড়ি না, ওই ডিসকোড থেকে ডিসগার্ড, কিন্তু এই ডিসগার্ড মানে অনেক কিছু বোঝাবে, কিন্তু পত্রিকার ভাষায় একটু আলাদা হবে। এই যে নিউ ওয়ার্কস টাইমের পত্রিকার ভাষাটা একটু আলাদা হয়, বুঝতে পেরেছেন? আর কিচ্ছু না, প্রিভেন্টিভ অ্যাকশন। কিন্তু এইটাকে আমরা ধরতে পারবো, এইটা ধরতে পারবো না। এইটা ধরতে হলে 15টা ক্লাস লাগবে, কিন্তু আমরা একটা একটা করে যাব। কিছু কিছু সেন্টেন্স আছে ধরলে এখনই ধরা যাবে, ভেঙে ভেঙে করতে হবে, করে করে ধরতে হবে। সো এগুলা ক্লাসগুলো ভেঙে ভেঙে আমাদের 15টা ক্লাসের পর এগুলো ভেঙে ভেঙে করে দেওয়া হবে। দেখেন এখানে দেখেন ভ্যাকসিনেশন ক্যাম্পেইনস মানে হচ্ছে ভ্যাকসিন কার্যক্রম কন্টিনিউ হচ্ছে। দেখেন এটা আল জাজিরা কত সুন্দর এবং সহজভাবে লিখে দিয়েছে। ইয়েট দ্য নেগলিজেন্স, এখানে ইয়েট মানে হচ্ছে নয় না, এখানে ইয়েট মানে হচ্ছে না, মানে অথবা নয়তো দ্য নেগলিজেন্স ইন কি বলছে, অ্যাডপ্টিং গ্রহণ করেছে কি, প্রিভেন্টিভ মানে অন্যথায়, এখানে আসলে নয় না, এখানে আসলে অন্যথায় ব্যবহার করা হচ্ছে। গ্রহণ করেছে কি, একটা প্রিভেন্টিভ বাধা গ্রহণ করেছে, প্রিভেন্টিভ মেজার গ্রহণ করেছে, বাধার একটা মাধ্যম গ্রহণ করেছে। অ্যান্ড লো অ্যাওয়ারনেস মানে অ্যাওয়ারনেস কমিয়ে এনেছে। আর লিডিং এবং মানে আর লিডিং এই পর্যন্ত, অ্যান্ড আর লিডিং এটা আমরা বোঝাচ্ছি, মানে এমনি বোঝাচ্ছি, টু স্পাইক ইন দ্য ইনফেকশনস। এইটা যদি আপনি ধরতে পারেন, এইটা ধরতে পারবেন, এইটা ধরতে পারবেন যে এইটা আমি কিভাবে করছি। দেখেন এইখানে তারা এইটা একটা অবজেক্টকে সামনে নিয়ে এসেছে, এটাকে অবজেক্ট বানাইছে। বানানোর পরে পরের এই ইয়ের থেকে, এই যে পরের যে ইয়ের থেকে, ওটা অবজেক্ট না, মানে এই ধরেন এইটা একটা সেন্টেন্স বানাইছে আর কি। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা একটা সেন্টেন্স, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, বুঝতে পেরেছেন? এটা অবজেক্ট না, মানে এগুলো আসলে হচ্ছে অ্যাডভার্ব বোঝায়, এগুলো দিয়ে রাখছে। তো এটা একটা সেন্টেন্স ওরা বানায় ওইদিকে চাপাই দিয়েছে যে এটা একটা সেন্টেন্স, ছোট সেন্টেন্স। এই ছোট সেন্টেন্সগুলোকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার, ছোট সেন্টেন্স চাপাই দিয়েছে। ইয়ে দ্য নেগলিজেন্স ইন অ্যাডপ্টিং প্রিভেন্টিভ। তো এইখানে বলতেছে যে ওই যে যেটা আমরা অন্যথায় আমরা যদি অ্যাভয়েড করি বা গ্রহণ করি, এই বাধাটাকে গ্রহণ করি বা এই বাধাটাকে মেনে নিই, এই বাধার সিস্টেমটাকে মেনে নিই, অ্যান্ড লো অ্যাওয়ারনেসকে আমরা যদি মেনে নিই, মানে আমাদের মেনে নেওয়ার কথা বলা হচ্ছে। পুরোটাই হচ্ছে আমাদের একটা সাবজেক্ট বানায়। আর লিডিং যা আমাদেরকে কি করবে, এই আর মানে এই না যে হচ্ছে হবে না, এই আর মানে হচ্ছে লিডিং করছে, যা আমাদের লিডিং করছে বা পরিচালনা করছে টু স্পাইক ইনফেকশন,
টু স্পাইক, স্পাইক মানে ধাবিত হওয়া। তো স্পাইক মানে হচ্ছে কি ধাবিত হওয়া, মানে ওই যে আমরা জুতা কিনি না, ওই জুতার একটা অংশ আমরা স্পাইক জুতাগুলো দেখি না, ওরকম আর কি। টু স্পাইক ইন ইনফেকশন, ইনফেকশনের দিকে আমাদেরকে কি ধাবিত করতেছে, এইভাবে বোঝাচ্ছে, ঠিক আছে। ডিসগার্ড, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একটু উচ্চারণ ভুল করছি না। জুলহাস আহমেদ লিখেছে হচ্ছে ডিসরিগার্ড, আচ্ছা নট ডিসগার্ড, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা আমি উচ্চারণ ভুল করতেছিলাম, ডিসরিগার্ড, সরি 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 সরি, ওইটা আমি উচ্চারণ ভুল করতেছিলাম। আচ্ছা ওটা হচ্ছে ডিসরিগার্ড, সরি। এটা হতে পারে, এটা মাঝে মাঝে আমার হয়, মাঝে মাঝে আমার কিছু জিনিস আছে যেগুলো ওয়ার্ডের একটু উল্টাপাল্টা বলে ফেলি, ওটা ডিসরিগার্ড, সরি। ডিসগার্ড ওটা ওটা হচ্ছে মুখের ভুল, কিছু কিছু সময় আমি কিছু কিছু ওয়ার্ডের একটা মুখের ভুল থেকে গেছে, ওটা সবারই আছে, কিছু কিছু ওয়ার্ডের মুখের ভুল থাকে, ওটা মুখের ভুল আমার, ঠিক আছে। এটা ডিসরিগার্ড, ওটা দেখার মাত্র এটা আসলে ইয়া করছি। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা এই পর্যন্ত আমাদের আজকে আছে। আর আপনারা যদি মনে করেন যে আপনারা একবার ফ্রি হ্যান্ড রাইটিং করবেন, আসলে ওটা ডিসরিগার্ড হবে, আমি উল্টাপাল্টা বলতেছি অনেকক্ষণ ধরে। আচ্ছা এইখান পর্যন্ত দেখেন, এই যে এইখানে আপনাদের মানে হচ্ছে হোমওয়ার্কগুলো দেওয়া আছে, এই হোমওয়ার্কগুলো করবেন, ইনশাল্লাহ আপনার ভালো একটা পর্যায়ে চলে যাবে, ঠিক আছে। হ্যাঁ এই হোমওয়ার্কগুলো করবেন, এটা হচ্ছে ভালো একটা পর্যায়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা দেখেন এই যে, আচ্ছা ওটা ডিসগার্ড, ওটা হচ্ছে আমার মুখের একটা প্রচলনত শব্দ, ধরেন দ্রুত পড়তে লাগে ওই ডিসরিগার্ডটাকে ডিসগার্ড করে ফেলি, বুঝতে পেরেছেন। আচ্ছা তো এই যে এইখানে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আছে, 4টা অনুচ্ছেদ আছে, সবগুলোর অর্থ দেওয়া আছে, এই অর্থগুলো খালি বসাবেন। শুধু মনে রাখবেন সাবজেক্টের পর, যেমন ডেঙ্গু এবং করোনা ভাইরাসের মতো থাকলে কি হবে, এর আগের ক্লাসে আমাদের 4টা হোমওয়ার্ক আছে, মতো থাকলে এটা আগে লিখতে হবে, এটা জাস্ট আমি আপনাকে বলে দিই, এইটা আগে লিখতে হবে, এইটা পরে লিখতে হবে, বুঝে গেছে, জাস্ট এতটুকু। হ্যাঁ উদ্বেগ যথেষ্ট নয় কথাটা লিখে থাকলে এম ইজ আর বসাবেন, এম ইজ অথবা আর বসাবেন, এটার ভার্ব না, এটার ভার্ব আপনি খুঁজে পাবেন না। তো এটা হচ্ছে আমার সাবজেক্ট, এই পর্যন্ত হচ্ছে আমাদের সাবজেক্ট, আর সাবজেক্টের পর এম অথবা ইজ অথবা আর বসাবেন, ব্যাস যেটা বসবে সেটা বসাবেন, তারপরে বাকিটুকু বসাবেন। শুধু মনে রাখবেন সাবজেক্টের পর ভার্ব বসালেই সেন্টেন্স হয়ে যায়, বাকি হচ্ছে আপনি পিছন দিক থেকে বসাতে শুরু করবেন না সামনের দিক থেকে বসাতে শুরু করবেন, এটা আপনার বিষয়। তো সাবজেক্টের পর শুধুমাত্র ভাব বসাবেন, এটাই। দেখেন সরকার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং জনসাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, তো এখানেও আপনি ভার্ব খুঁজে পাবেন না, সো যেগুলোতে ভার্ব খুঁজে পাবেন না সেগুলোতে এম ইজারের মধ্যে যে কোনো একটা বসাবেন, আর যে বাকিটুকু বসায় দিবেন। প্রয়োজন এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডজেক্টিভটা বসায় দিবেন, ঠিক আছে কি। ওকে জুলহাস আহমেদ থ্যাংক ইউ আপনাকে, ডিসরিগার্ড হবে। আচ্ছা আচ্ছা প্রিভেন্টিভ মেজার, হ্যাঁ প্রিভেন্টিভ মেজার ডিউ টু, ওকে হ্যাঁ ঠিক আছে। এতটুকু পর্যন্ত আজকে আমরা রাখছি, ইনশাল্লাহ আপনারা এই ক্লাসটা শেয়ার দিবেন এবং শেয়ার দেওয়ার মাধ্যমে আপনারা বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন যে ফ্রি হ্যান্ড রাইটিং কখনো রুলস দিয়ে হয় না। ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হলে আপনাকে শিখতে হবে কি, এটা মাথায় রাখবেন, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হলে আপনাকে শিখতে হবে কি, পুরোপুরি একটা প্যাসেজ ধরে সুন্দর করে করা। আপনাদেরকে আরও একটা জিনিস সাজেস্ট করি, যারাই আপনারা রুল শিখছেন 3 মাস পর আপনার যদি পরীক্ষা চলে আসে, ছিচল্লিশ বিসিএস বলেন, আর সামনে যদি ব্যাংকের এক্সাম চলে আসে, তো 3 মাস পর আপনি পুরোই অন্ধ রুলস শিখে। কেন রুলস শিখে? কারণ ওই যে শুড হ্যাভ কুড হ্যাভ দিয়ে বড় বড় বাক্য লিখি, এই জিনিসগুলো যতদিন শিখতে থাকবেন ততদিন আপনি ড্যামেজ হতে থাকবেন। সো রুলস না, সরাসরি ধরে ধরে করতে থাকেন। 15টা ক্লাস বা 10টা ক্লাসের পর ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা থাকবে না। আমাদের এই কোর্সটা মাত্র 1020 টাকায় ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নেই। সো এগুলা ভর্তি হলে এগুলা পুরোটাই আমরা আরেকবার আপনাকে জাস্ট একবার রুটিনটা দেখেন, এই যে দেখেন আমাদের রুটিনগুলো আছে এখানে। আপনাকে এই যে প্র্যাকটিস বলতে এই যে 4টা করে প্র্যাকটিস দিচ্ছি না, ওই যে 4টা অনুচ্ছেদ, এরকম 4টা 6টা 8টা আস্তে আস্তে বাড়বে। এই যে দেখেন 8টার পরে 9টা, তারপরে 10টা, তারপরে 12টা, এই যে বাড়তেছে দেখেন আস্তে আস্তে বাড়বে। প্রথমে 4টা ছিল, 4টা থেকে কততে গেছে, 12টায় চলে গেছে, দেখছেন এই যে 12টা। তারপরে যেগুলো 16টা আছে, তারপরে আবার 4টা। কেন 4টা? এগুলো আসলে হেডলাইন, আপনি হেডলাইন কিভাবে তৈরি করবেন, সো এগুলো 4টা করে দেওয়া আছে হেডলাইনগুলো তৈরি করার জন্য। ক্লজ মার্কার দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, ক্লোজ মার্কার দিয়ে একবার আমাদের ক্লাস হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ মার্কার ছিল, কম্পাউন্ড সেন্টেন্সে, তাই এখানে 4টা প্র্যাকটিস দেওয়া হয়েছে। আর রিসেন্ট আরও 5টা ক্লাস হবে, 30টা ক্লাসের পরেও এই যে 30টা ক্লাস, এরপরে 5টা রিসেন্ট টপিক্সের উপরে ক্লাস হবে। এই 30টা টপিক্স আপনার পড়লে যে কোনো পরীক্ষায় আপনি ভালো মার্কস তুলতে পারবেন। ইভেন আমরা আপনাকে যেটা শেখাচ্ছি সেটা শেখার মাধ্যমে আপনি পুরো ফ্রি হ্যান্ড রাইটিং একদম 100%, আপনি 10টা ক্লাস করেন,
এই যে 10টা ক্লাস করবেন এখান থেকে, এই 10টা ক্লাসের পরে আপনার আর ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের শেখাতে হবে না, ঠিক আছে? আপনার আর ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের শেখাতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, নিউ ব্যাচ কবে থেকে শুরু করবেন? দেখেন আমাদের আসলে নিউ ব্যাচ অলরেডি 2টা ক্লাস হয়েছে, নতুন ব্যাচের মাত্র 2টা ক্লাস হয়েছে, 2টা ক্লাসের রেকর্ডিং আছে এবং আমরা লাইভের সাথে সাথে বা জুমের মাধ্যমে নিয়ে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। সবগুলা ক্লাস আমি নিব ইনশাল্লাহ, সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, সরাসরি আমার সাথে এই কোর্সটা করে কমপ্লিটলি ধারণা নিতে পারবেন। মাত্র 10টা ক্লাস করার পরে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আপনার আর কোনো দিন চিন্তা করতে হবে না। বাকি ক্লাসগুলো কেন হচ্ছে? বাকি ক্লাসগুলো হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটাকে বা আপনার রাইটিং স্কিলটাকে এক্সট্রা অর্ডিনারিতে নিয়ে যাওয়ার জন্য বাকি ক্লাসগুলো থাকবেই। এক্সট্রা অর্ডিনারি মানে এমন যে আপনি প্রত্যেকটা ক্লাসে তো আগের রুলসগুলো পাচ্ছেন, সাথে সাথে নতুন রুলসগুলো তৈরি হচ্ছে, আবার আগের রুলস পাচ্ছেন, নতুন রুলস তৈরি হচ্ছে, ফিক্সড এক্সপ্রেশন যোগ করছেন, কোনোটাতে আপনি দেখা যাচ্ছে ফ্রেজাল ভার্ব যুক্ত করছেন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে ক্লাস আছে, আপনি নর্মাল ভার্ব ইউজ করছেন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ইউজ করতেছেন, এইভাবে ইউজ করে করে আপনি এই পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবেন। মাত্র 10টা ক্লাস করবেন। আমাদের অলরেডি 9টা ক্লাস একটা ব্যাচও হয়েছে, ওই ব্যাচটা অলরেডি আলহামদুলিল্লাহ ফ্রি হ্যান্ড রাইটিং শিখে গেছেন। আর একটা ক্লাসও আছে, ওইটা শিখলে 10টা ক্লাস হয়ে যাবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং শিখে গেছে মানে এখন ভালো লেভেল দিতে পারে। আমি লিখার আগে ওনারা বলতে শুরু করে, আমি যখন লিখতে শুরু করি, ধরেন এই সেন্টেন্সটা যদি আমি লিখতে শুরু করি, সাপোজ আমি একটু দেখাই, ধরেন আমি এই সেন্টেন্সটা লিখতে শুরু করছি, এই যে এটা ধরেন এটা আমি লিখতে শুরু করছি, তার আগে ওনারা লিখে শেষ করে ফেলেন। এই যে কিছু পার্সন আছে যে আপনাদের এখানে কমেন্টস করতেছিলেন, কিছু পার্সন আছে না অলরেডি আগে থেকেই লেখালেখি শুরু করছেন, ওরাও 10টা ক্লাসের পর আমি বলার আগেই বলতে শুরু করে দিয়েছি কীভাবে হবে। আমি লিখতেছি কিন্তু তারা বলে ফেলতেছে যে ভাই আমি এইভাবে লিখে ফেলেছি, ভাই আমি ওইভাবে লিখে ফেলেছি, এরকম করেই বলতে শুরু করে দিয়েছে। তো আপনারাও যখন 10টা ক্লাস হয়ে যাবে, 9টা ক্লাসে ওরা বলা শুরু করছে, এটা 5টা ক্লাসের প্রত্যেকে দেখি ম্যাক্সিমাম বলা শুরু করছে যে এটা এখন তো 9টা 10টা চলে গেছে, একটা ব্যাচ, ওটা 6 ব্যাচ, 7ম ব্যাচের মাত্র 2টা ক্লাস হয়েছে। এই 2টা ক্লাস রেকর্ডিং আছে, আপনি করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ব্যাচ কবে থেকে শুরু করছেন? ব্যাচ শুরু করছি এই যে কবে, 10 তারিখে, 10, 11, 12, 13, 14, 15, এই যে 15, আজকে 15 তারিখ, 10 তারিখ থেকে না 11 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের ব্যাচটা। প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস হচ্ছে এবং হচ্ছে 3টা করে ক্লাস হচ্ছে, আর প্রতি 4টা ক্লাসের পর একটা প্র্যাকটিস ক্লাস হচ্ছে। এই যে প্র্যাকটিস ক্লাসটা একটু আপনাদেরকে বোঝাই দিই, প্র্যাকটিস ক্লাসটা আসলে কি, এটা না বুঝলে আপনারা আসলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আসবেন না। দেখেন প্র্যাকটিস ক্লাসটা আসলে কি, এটা আরও গুরুত্বপূর্ণ। সরি, এটা আরও গুরুত্বপূর্ণ। এই যে প্র্যাকটিস ক্লাসটা কি আমি একটু আপনাকে বলি। এই যে এখানে প্র্যাকটিস ক্লাস 1, এটা কি, এইটা আপনি করলেই আপনার বিগত 4টা ক্লাস হয়ে যায়। দেখেন প্রথমে আমরা বড় বড় সাবজেক্ট দিয়ে ক্লাইমেট চেঞ্জ করেছি, বড় বড় সাবজেক্ট দিয়ে, তারপরে টেন্স অনুযায়ী আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ করেছি, তারপরে কমপ্লেক্স সেন্টেন্সের রোল অফ টেকনোলজি ইন এডুকেশন করেছি, তারপর হচ্ছে কম্পাউন্ড প্রভার্টি এলিভেশন। এখন এই প্র্যাকটিস ক্লাসে এসে আসলে আমরা কি শিখবো? ইম্পর্টেন্স অফ সোশ্যাল মিডিয়া। এখন এই ইম্পর্টেন্স অফ সোশ্যাল মিডিয়া কিসের উপরে? বড় বড় সাবজেক্ট দিয়ে শিখবো, টেন্স অনুযায়ী শিখবো, কমপ্লেক্স বাক্য দিয়ে শিখবো, কম্পাউন্ড বাক্য দিয়ে শিখবো, ঠিক আছে? আর তারপরে আমরা আবার প্র্যাকটিস করবো, প্রত্যেকটা সেশনের জন্য আলাদা আলাদা প্র্যাকটিস সেশন, প্রত্যেকটা সেশনের জন্য আলাদা আলাদা প্র্যাকটিস সেশন, ঠিক আছে কি? এরকম, বুঝতে পেরেছেন? আর কিচ্ছু না। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের পেজে নক করলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আর হচ্ছে এছাড়াও কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে আপনাকে, বা সবাইকেই দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই, সবাইকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা সাকিব হাসান, থ্যাংক ইউ। বেস্ট টিচার না, আমি চেষ্টা করতেছি বেস্ট হওয়ার, ইনশাল্লাহ চেষ্টা করি, আর যদি আপনাদের দোয়া থাকে ইনশাল্লাহ হয়ে যাব। আর রিসেন্টলি হচ্ছে আপনারা একটু জয়েন করেন, কারণ হচ্ছে অনেকেই চাচ্ছেন ঈদের পরে কোর্স, ঈদের পরে অলরেডি আমি ব্যাংকে জয়েন করব, সো ঈদের পরে কোর্স হবে না, ঠিক আছে? কোর্স হবে না, কোর্স হবে, কিন্তু এই যে একটা ইফোর্ট দিব ঈদের আগ পর্যন্ত, ইনশাল্লাহ এই ইফোর্টটা খুবই দরকার। আর সামনেই যেহেতু আপনাদের সিনিয়র অফিসারের এক্সাম আছে, মাত্র 20 দিন সময় পাবেন, ব্যাংকে যদি এক্সাম দিয়ে থাকেন মাত্র 20 দিন সময় পাবেন, ওই 20 দিনের মধ্যে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন নিজেকে 20 দিনের মধ্যে। আর ঈদের পর হইলে দেখা যাচ্ছে যে একটু স্লো হয়ে যাচ্ছে আমাদের গতিটা, তাই না? আমার গতিটা ব্যক্তিগতভাবে আমি শুধু শুক্র শনিবার করে ক্লাস নিব, রাতেও ক্লাস নিব, কিন্তু এই যে বোর্ডের সামনে এসে একটা ক্লাস নেওয়া, এটা আমি ঈদ পর্যন্ত একদম কন্টিনিউয়াসলি সবগুলা ক্লাস বোর্ডের সামনে এসে নিব, আর পরে হচ্ছে আমি ট্যাবে নিব কিছু ক্লাস, আর শুক্র শনিবার বোর্ডের সামনে এসে নিব। মানে তখন দেখা যাবে যে একটা জায়গায় জয়েন করছি, জয়েন করার ফলে একটা এইটা হয়েছে। তাই আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো জয়েন করার আগ পর্যন্ত সবাই চলে আসেন কোর্স করতে, তাহলে একটা কাহিনী হবে যে আপনিও আমার ব্যাংকার হয়ে যাবো, আপনার সাথে একটা কলিগের সম্পর্ক তৈরি হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে মূলত সিনিয়র অফিসার হিসেবে যুক্ত হচ্ছি, সেটা হচ্ছে কর্মসংস্থান ব্যাংকে। হ্যাঁ, আচ্ছা,
তো যাই হোক এখন যাই হোক পরবর্তীতে আরও এক্সাম দিব, আমি আরও এডি দিব, আপনাদের সমস্যা নাই। আর সাথে আরও কিছু এক্সামের রেজাল্ট আছে, এগুলোর জন্য দোয়া করবেন যাতে হয়ে যায়। তো আপনারা সবাই আসেন ইনশাল্লাহ, ঈদের আগ পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। ঈদের আগ পর্যন্ত না, ঈদের পরেও আছি, কিন্তু বলি যে এই কনফিডেন্সটা ধরে রাখার জন্য আপনাদেরকে একটা বেস্ট একটা ওয়ে দিব, যে 10টা ক্লাস করার পরে আপনার কাছে যদি মনে হয় যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারেননি, তাহলে আপনি চলে যাবেন এখান থেকে। ঠিক আছে, 10টা ক্লাস করার পর যদি আপনার মনে হয় যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারেননি, তার টাকা ব্যাক নিয়ে চলে যাবেন এখান থেকে। ওকে, না না, আমি এখনও এডি পদে জয়েন করি নাই, দোয়া করেন, কারণ ইন দ্য ফিউচারে জয়েন করতে পারি। আচ্ছা যাই হোক, ভিতরে বিসিএস জয়েন করতে পারি ইনশাল্লাহ। তো যাই হোক, এরকম করে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখেন। দেখেন জীবনে অনেকগুলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স করেছেন আপনারা, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করবো, জীবনে অনেকগুলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স করেছেন। ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে না পারার কারণ হচ্ছে আপনি আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অনেকগুলো কোর্স করেছেন, এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স ওগুলো হচ্ছে না করার কারণ হচ্ছে আপনারা রুলসের মধ্যে পড়ে থেকে গেছেন। রুলস দিয়ে কোনো দিন ফ্রি হ্যান্ড রাইটিং শেখা যায় না, এটা শুধুমাত্র রুলস, শুধু গ্রামার শেখা যায়, আর কোনো কিছু শেখা যায় না। আর আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনি গ্রামার, ভোকাবুলারি 3000 ভোকাবুলারি আপনাকে নিমিশে শেষ করে দেবো ইনশাল্লাহ। আর এর পাশাপাশি 3000 ভোকাবুলারি আপনার মুখস্থ করতে হবে না। তো আপনি প্রতিদিন করেন না আমার সাথে ক্লাসগুলো, দেখেন আপনার এমনি অটোমেটিকলি মুখস্থ হয়ে গেছে, অনেক ভোকাবুলারি মুখস্থ হয়ে গেছে। ইভেন আমাদের পত্রিকার ক্লাস আছে, পত্রিকাগুলো পড়বেন, আরও বেশি ভোকাবুলারি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা যাই হোক, আমাদের কোর্স কালকে 3 নাম্বার, পরশু হচ্ছে কালকে ধরেন, কালকে আমরা 3 নাম্বার ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। সো 3 নাম্বার ক্লাসের আগে আপনারা কমপ্লিটলি ভর্তি হন, তাহলে হচ্ছে একটা উদ্যমে যাচ্ছে আমাদের 7 ব্যাচে ভর্তি হয়ে যান। এটা 7 নাম্বার ব্যাচ চলছে, এরপরে 8 নাম্বার ব্যাচ আমরা হয়তো পরের মাসে নিয়ে আসবো, কিন্তু 7 নাম্বার ব্যাচেই ভর্তি হন। কারণ পরের ব্যাচে দেখা যাবে যে আপনাদের রমজান সামনে চলে আসছে, রমজানে একটু আপনারা পড়তে পারেন না, একটু গোছাইতে পারেন না, রাতে ক্লাস নেওয়াটা একটু বেশি ডিফিকাল্ট হয়, আমরা তখন দিনে ক্লাস নিতে শুরু করব। তো রমজান আসার আগে আমাদের কোর্স এইটা শেষ হয়ে যাবে, যেটা আপনার 6 নাম্বার ব্যাচে। এটা 10টা ক্লাস হয়ে গেলে আপনার মোটামুটি শেষ, আর বাকি ক্লাসগুলো আমরা আস্তে ধীরে করতে পারবো, রমজানের মধ্যে আস্তে ধীরে করে শেষ করা যেতে পারে। হ্যাঁ, ওকে ওকে, আল্লাহ হাফেজ। আমরা আর আপনাদের সাথে থাকতেছি না, আমরা আপাতত আজকে বিদায় নিই। আল্লাহ হাফেজ, আপনাদের সবাই ভালো থাকবেন, এবং আশা করি আমার কোর্সে জয়েন করবেন ইনশাল্লাহ। আর যদি মনে হয় আরও ডেমো ক্লাস দেখবেন তো পেজে নক করেন। আল্লাহ হাফেজ।